আজকে হ্যাঁ। আজকে পুরো ও অফিসিয়াল লোক। পুরা কর্পোরেট লোক হয়ে গেছেন ভাই আজকে। হ্যাঁ, পুরো একদম। একদম স্কিল বিল্ডারের লোগো টোগো দিয়ে আসছেন। এই হ্যাঁ হ্যাঁ স্কিল বিল্ডারের লোগো দিয়ে আসছি, কারণ হইতেছে আমার যে পার্সোনাল মিটিং আছে, ওই পার্সোনাল মিটিং এ আমার একটা স্টুডেন্টের লাইভ মক নিচ্ছি, কারণ লাইভ মক ছাড়া ও পোলাপানরে পরীক্ষার হলে এখন আর পাঠাবো না। আলহামদুলিল্লাহ ভাই। এই লাইভ মক নিলে ও কি ভুল করতেছে এটা লাইভ বোঝা যায়। ও এক্সাম হলে কি কি করতে পারে, যেমন ওর দুই তিনটা হ্যাঁ ভুল হ্যাঁ আমার নোট করা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ভাই জি। ভাই এটা কি আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে? ভাই লাইভ মক দিতে হলে ভাই এক্সট্রা চার্জ দেওয়া লাগে। কত টাকা ভাই? ভাই 1,000 টাকা। দিলাম, তাতে কি? সবুজ ভাই টাকার অভাব নাই। না, টাকা দিলাম কিন্তু মানে ফ্যাসিলিটি পাইতে হবে তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংকস ভাই, আজকে আমার অনেক কষ্ট করতে এগুলো নিয়ে আজকে পুরো ঝামেলায় ছিলাম। না, বুঝতে পারছি। আমরা আজকে রিডিং স্টার্ট করব। তো রিডিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা একটু দেখে নেই সবাই। জি। জি। রিডিং টোটাল কয়টা ক্লাস লাগবে? রিডিং 2টা ক্লাস নিব। বাহ। আচ্ছা, আগে ম্যাটেরিয়ালস, না ম্যাটেরিয়ালস পরে দেই। আগে বুঝাই নেই সবকিছু, দেখেন। এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ এন্ড ড্রপ মানে হচ্ছে নিচে আনসার দেওয়া থাকবে, সেটা আপনার হচ্ছে কি করতে হবে, দেখা উপরে নিয়ে আসতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে বসাইতে হবে। আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, তখন দেখবেন, প্রবলেম মানে নাই। বক্স থেকে সঠিক অ্যান্সারটা পিক করে নিয়ে আসতে হবে, তাই তো? আর নিচে একদম সিরিয়াল হ্যাঁ। মেনটেন করে দেওয়া থাকবে। ও ওকে। তাহলে এখানে আমাদের 14.8। হুম। এখন আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন। এখানে আমাদের রিডিং এ 22.1 এবং রাইটিং হচ্ছে 22.3। এটা অনেক ইম্পর্টেন্ট। এটার হচ্ছে একটার জন্য 4টা করে অপশন থাকে। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বাছাই করে নিতে হয়। ও তারপরে আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফ রিয়ারেন্স, এখানে 5.8, মাল্টিপল চয়েস সিঙ্গেল 1.5, এবং মাল্টিপল চয়েস মাল্টিপল এখানে হচ্ছে 3 মার্ক। এই হচ্ছে আমাদের রিডিং মডিউলের মার্ক। তাহলে কত, 14 আর 8 22 কত, 36, 36 আর 5 41, 41 আর 4 45 বা 46 মার্ক। তাহলে বাকি মার্ক কই থেকে আসে? তাহলে স্পিকিং সেকশনের রিড অ্যালাউড থেকে আসবে 22 মার্ক। রাইটিং সেকশনের সামারাইজড রিটেন টেক্সট মনে আছে, হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ ওয়ান অ্যাজ ওয়েল এস, ওইখান থেকে হ্যাঁ আসবে হ্যাঁ 10.3। লিসেনিং ও সেকশনের হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস, ওইখান থেকে আসবে 10.4। তাহলে এই টোটাল আমাদের হচ্ছে 45-এর মতো আসবে আমাদের অন্যান্য সেকশন থেকে। আর স্পিকিং স্পিকিং সেকশন কি রিড অ্যালাউড থেকে আসবে এখানে? জি জি জি, রিড অ্যালাউড থেকে আসবে। এই জন্যই রিড অ্যালাউডটা যদি কেউ ভালো করে দেয়, তার খেলা জমে যায়। দেখ, আমি প্রত্যেকটা স্কোর আপনাদেরকে যদি অ্যানালাইজ করে দেখাই, যেখানে দেখবেন রিড অ্যালাউডের স্কোর বেশি, সেখানে রিডিংও ভালো। মানে স্পিকিং এর স্কোর ভালো হলে রিডিং এর স্কোরটাও ভালো হয়। ওই জায়গাতে তো খেলাটা জমাইতে পারতেছি না ভাই। তার মানে রিড অ্যালাউড আমাদের যারা ভালো করবে তারা ছক্কা মারতে পারবে, তাই তো? একদম, ডেফিনেটলি ছক্কা তাদের। ইনশাল্লাহ। ইমরান ভাই ধাক্কা মেরে দিবে তাহলে। না, দেখা যাক, পরীক্ষায় তো অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে, সবাই মার্কিং ক্রাইটেরিয়াটা বুঝতে পারছেন? জি জি। ভাইয়া। ওকে, তাহলে আমরা সামনে আগে। এখানে দেখেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। কনটেক্সট জিনিসটা কি? আমরা আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসও দেখিয়েছিলাম যে কনটেক্সট হচ্ছে এমন একটা জিনিস যে আপনার অপশনে গ্রামাটিক্যালি সবগুলা অপশনই কারেক্ট, কিন্তু সেন্স মেক করবে শুধুমাত্র একটাই। বুঝতে পেরেছেন? জি। এরে বাইকেরা ল্যাপটপ দিয়ে আলিফ কি হলো? লাইলার মতো হয়ে গেছে। জাদুকর আক্কাস, সিনবাদ।
আরিফ লাইলা, হ্যাঁ। হ্যাঁ। তারপরে আমরা যদি একটু তারপরেও দেখি, আমাদের এখানে দেখেন, দ্য সান ওয়াজ সো ব্রাইট দ্যাট শি হ্যাড টু ওয়্যার ড্যাশ টু প্রোটেক্ট হার আইস। তাহলে এখানে হ্যাড বসালে আনসার সঠিক, স্কার্ফ বসালে আনসার সঠিক, গ্লোভস বসালেও আনসার সঠিক গ্রামাটিক্যালি, কিন্তু সেন্স মেক করবে শুধুমাত্র সানগ্লাস, কারণ সানগ্লাস, কারণ আইসের সাথে সম্পর্ক। হ্যাঁ, তাহলে এই যে এই জিনিসটা বোঝাটাই হচ্ছে আমাদের কনটেক্সট। আজকে আর আমরা ও। বেশি লাড়া দিলাম না, আমরা হচ্ছে চলে যাই। চিনি ছাড়া। তারপরে দেখি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, হ্যাঁ, দেন লুকিং হুম, ফর দ্য অপশন অ্যান্ড এলিমিনেটিং দ্য রং অপশন। এখন কনটেক্সটের সাথে যায় এরকম অপশন আপনি দেখবেন, বুঝতে হুম, পেরেছেন? তো জি। দেখবেন যে সেখানে দুইটা বা তিনটা অপশন বা দুইটা অপশন থাকবে। যাক, আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট স্কোর পাইছে, ভাল লাগলো। এই আপনাদের ক্লাসটার টাইমটা এমন একটা টাইম, এই সময় খালি স্টুডেন্ট স্কোর পায় ভাই। কত পাইছে ভাই? ও তো ব্যাচেলরে, ও ভাই হুম, 50 লাগতো, 54 পাইছে। তো ভালোই করছে। কই দেখায় আপনারে, আমরা যে কবে পামু, ভয়ে আছি ভাই অনেক। এই যে যাক, ভালোই করছে। ব্যাচেলারের রিডিং এ জন্য পারফেক্ট। দেখছেন, রিডিং এ 59। হ্যাঁ, আমি হ্যাঁ। অলওয়েজ পোলাপান, আমার পোলাপান গুলা রিডিং এ ভালো করে। এই যে এরকম অনেকগুলা স্কোর জমা রয়েছে, কিন্তু আমার গ্রুপে ওইগুলা তো আপলোড করা যায় না, 60 নিচে তো স্কোর আপলোড করলে গ্রুপের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সবাই 60-র উপরে পাবেন, সবার স্কোর আপলোড ইনশাল্লাহ, করতে চাই। ইনশাল্লাহ। এই যে সবাই, এই পলি আপু কইতেছে পারবে না, আপনারা সবাই আমার কথা মিলাই নেন। এই পলি আপু যদি 70 ক্রস না করে তারপরে আমার কোয়েন, আপনার একটু সময় লাগবে, হাল ছাড়া যাবে না। আপনি এক কাজ করবেন, 2 দিন ধইরা, মানে 2 দিন আপনার হাজবেন্ডের গা চুলকায় দিবেন আর কাতুকুতু দিবেন, দেখবেন সব ভাই, আঙ্গুল ভালো হয়ে মাস্টার্স গেছে। মাস্টার্স এর জন্য তো 60 পাইলে এনাফ না, রাইট? মাস্টার্সে 58 পাইলেই হয়ে যায়, কিন্তু টার্গেট রাখবেন 60, বুঝছেন? 60 পাইলে মানে 58 পাইলে কোনো কোনো ইউনিভার্সিটি নিবে, কোনো কোনোটা নিবে না। আর 60 পাইলে 60, সেফ। 60 পাইলে বলবে যে কামান বেবি কামান। ইউ আর ভাইয়া অলওয়েজ ওয়েলকাম। ব্যাচেলার্স এর জন্য কত পয়েন্ট ম্যান্ডেটরি? ব্যাচেলরের জন্য 50 হলেই এনাফ, তবে 52 54 পাইলে সবগুলা ইউনিভার্সিটি, যত ইউনিভার্সিটি আছে সবগুলা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে, এবং স্কলারশিপের একটা সুযোগ থাকবে। 60 কি পাবো ভাইয়া? অনেক ভয় লাগে, বুঝছেন। আর আপনি আরে 70 পাবেন। না, না, আমি এমনি পারি ঠিকই, কিন্তু আমি ভাবতেছি যে পরীক্ষায় গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে ফেলি কিনা, ওইটা নিয়ে তাহলে আমার এক টেনশন। কাজ করবেন, তাহলে হচ্ছে 26-27 হাজার টাকা দিয়ে একটা মক টেস্ট দিবেন। ভাইয়া আমারও তো ইমপ্রুভ খুব কম হচ্ছে। এ- আপনার ছেলে যে কোপ দিচ্ছে, আর কি আমার বলবো। ছেলে দিলে তো হবে না, আমার তো দিতে হবে ভাই। আহ, অসুবিধা নাই, হবে। আপনারা এই যে এখন তো হচ্ছে আপনাদের রিডিংটা শেষ হয়ে যাবে, এরপরে তো আপনাদের মক রিভিউ ক্লাস হবে। ওই মক রিভিউ ক্লাসে সবার মনে করেন যে নারী নক্ষত্র বের করে টিপ দিয়ে বের করে লাইন যাবো, কেরা জি কি ভাইয়া। এক্সাম হলে কি করে, কার কোথায় সমস্যা, এগুলো একদম সুন্দরভাবে ইন্ডিভিজুয়ালি সলভ করা যাবে, আপনারা পেরেশানি নিয়েন না। ভাই মক দিতে গেলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে কোনটা কি চাচ্ছে তখন টাইমিং বুঝতে পারছি না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আজকে একটা দিছিলাম কিছুক্ষণ আগে, শেষ করতে পারি নাই। বুঝতে পেরেছি। আর অফিসের চাপে আসলে বসাই যাচ্ছে না, রাত 12টা 1টা ভাই, পর্যন্ত দেখি লিসেনিং 2 ঘন্টা। এর মধ্যে ওই রিপিট সেন্টেন্স আসে দেখলাম অনেকগুলা, 12-13টা। লিসেনিং এর মধ্যে যাই যে জায়গা থেকে মার্ক আসবে, সেই সেই সকল কোশ্চেন হবে, যেমন রিটেল লেকচার আসবে, ডিটেল আনসার শর্ট লেকচার আসে, কোশ্চেন হ্যাঁ। আসবে, সবই আসবে। এখানেও তো আর 90 মিল করা লাগবে, কারণ এখানে তো স্কোরিং আপনাকে 90-তে করবে। হ্যাঁ, আচ্ছা এটা ভাইয়া, এইখানে আমি মকের ইয়াটা বুঝতেছি না ভাইয়া। ওই যে ধরেন আমি একটা মক দিলাম, উপরে ওভারঅল মানে একটা স্কোর দেখা, আবার নিচে যে আপনার 4টা ইন্ডিভিজুয়ালি দেখা, লিসেনিং, রিডিং, রাইটিং আপনি এরকম। যে কোনো একটা মক দিচ্ছেন, ধরেন লিসেনিং এর মক দিছেন, ওই হ্যাঁ। লিসেনিংটাই হচ্ছে আপনার ওভারঅল মার্কিং।
আর অন্যান্য যে মডিউলে লিসেনিং মডিউলে ধরেন হচ্ছে আপনি লিসেনিং মক দিছেন, নিচে দেখবেন হ্যাঁ রাইটিং এর স্কোর আপনি কত পাইছেন। হ্যাঁ কারণ হ্যাঁ লিসেনিং মডিউল থেকে তো 46 রাইটিং এ যায়, তো ওইখানে আপনি ওই 46 এর মধ্যে কত পাইছেন এটা আপনি দেখতে পারবেন, বুঝছেন? ও এটা কি টোটাল 46? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু ইন্ডিভিজুয়ালি যখন দিব লিসেনিং এ? হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাই তাই একটা মক দিয়েছিলাম, কিন্তু আপনাকে আমি বলি যে লজ্জা, এটা আমি বলি অনেকে দিই না, আমি ভাবতেছি 90 উঠবে উঠতেছে না কেন, বুঝতে আপনি পারছেন? কত এই জন্য কত উঠছে? ভাই তাহলে মোটামুটি ভালোই উঠছে, কিন্তু আমি তো টেনশন আছি যে 90 কোন ভাই উঠতেছে না। আমি অনেকগুলা মক দিছি, কিন্তু হচ্ছে হচ্ছে না আর কি। এই জন্য আপনাকে কিন্তু আমি গ্রুপে সেদিন জিজ্ঞেস করছিলাম, আমি এটা আসলে ক্লিয়ার হইতে পারি নাই, আচ্ছা আচ্ছা, বুঝছেন? আমি দিছিলাম ওই যে কয়েকটা দিছিলাম, কিন্তু আমার ওই যে 31 35 এরকম আসে। বুঝতে পারছি। ওগুলা হচ্ছে অন্যান্য মেইন যেটা মক দিছেন সেইখান থেকে হ্যাঁ অন্যান্য মডিউলে কত যাবে সেইটা হ্যাঁ আসছে। হ্যাঁ ওভারঅল 33, ওভারঅল 35। হ্যাঁ। আর ওই যে ইন্ডিভিজুয়ালি সাইডে যেটা লেখা দেখলাম, ওই যে লিসেনিং এ 58, আর একটাতে 59 পাইছিলাম এরকম। মানে সাইডে যেটা থাকে ওভারঅল কিন্তু উপরে একটা থাকে, আর সাইডে হচ্ছে লিসেনিং, স্পিকিং, রাইটিং, এরকম চারটা ভাগে ভাগ করা থাকে। ঠিক আছে ভাইয়া? হুম। আচ্ছা, আমি তো ভাবতেছি যে এটা কিভাবে বলি সবাইকে, সবাই তো হাসবে, এই জন্য আর শেয়ার করি নাই, গ্রুপেও দিই নাই মকের রেজাল্টটা। আরে হাসবে না ভাই, আপনি হলে সেরা স্টুডেন্ট, সমস্যা নাই। না না না, আমি আসলে এটা এই জন্য দেখতেছিলাম যে কেউ দেখি না, মানে আমি তো ভাবতেছি যে নাই, কিরে বাবা এত ভালো কইতেছে কিন্তু 90 উঠতেছে না কেন, ভাইও বললো 90 থেকে মার্কিং। ভাইয়া কয় ঘন্টা প্র্যাকটিস করেন আপনি? আমি আপু শুধু, আমি তো দিনের বেলা অফিসে থাকি, রাত্রে মোটামুটি 3-4 ঘন্টা প্র্যাকটিস করি আর কি, 2টা 3টা পর্যন্ত। আমার তো মনে হয় আপনি সারাদিনই প্র্যাকটিস করেন, দেখি সব দিতেই থাকেন। না না, আমি এগুলো প্র্যাকটিস করে রাখি, কেউ দিলে দেন আমি দিই। এই যে সৈকত ভাই একটু আগে রিভিউ সেন্টেন্স দিছে, অলরেডি আমার মোটামুটি অনেকগুলা করা করে শেষ, 1000-এর উপরে প্র্যাকটিস হয়ে গেছে। ও মাই গড। হ্যাঁ, আমার 1000 কত, 1100 কত জানি হইলো আজকে দেখলাম প্র্যাকটিস, টোটাল প্র্যাকটিস। আপনি ভাই আমারে পার করতে পারেন কিনা দেখবো। আপনার কত ছিল ভাই? আমার 7,000 ছিল। ওরে বাবা, পার হয়। 7000 হবে কি? আমার তো 15 তারিখে সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে, আপনারা আপনারা যেটা দিছেন আর কি। আমার হচ্ছে ভাই 715। আমার 18 দিনে ভাই 7,000 হয়েছিল। কিন্তু আপনি তো 18 দিন মনে হয় দুমায়া করছেন, কিন্তু আমরা তো ভাই ওই যে দিনের বেলা সময়টা পাই না। আপনি তো সকালে বসেন রাতে উঠেন, তাহলে তো 7,000 হবেই ভাই। হ্যাঁ, এটাই আমি বলতেছি। হচ্ছে জীবন যৌবন সব ছাইরা দিছিলাম। বললেন মানে না যে এই জন্য। চেয়ারে বসলে চেয়ার ভিজে চলে যায় মানে খাউন ঘেমে। দাও ফুড পান্ডার থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম। ও মানে আচ্ছা। এরকম অবস্থা, উঠতামই না, মানে সব সময় নেশার ঘরে থাকতাম আমি। ও মানে এক্সামটা যে আসলে এত সহজ হবে আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি না, আপনি ভাবছি, খুব সিরিয়াস নিয়ে নিছেন, হ্যাঁ। হ্যাঁ মানে আমি ভাবছি যে অ্যাপ ইউনিতে এরকম, তাহলে মেন এক্সাম আরো কঠিন হবে। ঠিক আছে, মানে আমরা তো মডেল টেস্ট অনেক সহজ দিই, মেন এক্সাম একটু কঠিনই থাকে, এরকমই ছোটবেলাতে ঢুকে আসছে মাথায়। তো যত প্রতিযোগিতামূলক পরীক্ষা দিছে আমার কাছে এটাই মনে হচ্ছে। এই জন্য ডয়ে ডর ভয়ে আর কাহিনী আছে এখানে। আমি তো ভাই প্রিপারেশন নেওয়ার আগে করছিলাম রেজিস্ট্রেশন। ও, মাথা পুরা পরে নষ্ট হয়ে গেছে। মাথা পুরা হ্যাং আছিল। এই জন্যই ভাই রেজিস্ট্রেশন করে ফেললে একটা তখন টেনশন ঢুকে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াসনেস চলে আসে। আমি মনে করেন যে আগে করছি রেজিস্ট্রেশন, বললো যে আহ, সিট পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, পরে করলাম রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার পরে ভাই, তারপরে একটা যে প্রেসার ক্রিয়েট হইলো, কোনো হানে যায় শান্তি পাই না। বন্ধুরা ডাকলেও যায় শান্তি পাই না, প্রাইভেট পড়াইতে গেলেও শান্তি পাই না, ক্লাস মাথায় নিয়েও ওইটা শান্তি ঘুরে, পাই না। হ্যাঁ। পরে দিলাম সব অফ করে যে আমি 1 মাস দুনিয়ার বাইরে, আমি এখন ঘরে বন্দি। পুরা বউ পোলাফান যা আছে, তখন তো পোলাফান, হ্যাঁ পোলাফান ছিল, বউ 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 পোলাপান পাঠাই দিলাম ময়মনসিং। ময়মনসিং পাঠাই দিয়ে আমি মনে করেন যে একবারে বইয়া করলাম, সবাই এলাকার লোকজন সবাই অবাক হয়ে গেছে যে আমি ঘরবন্দি হয়ে গেছি, কাহিনী কি, কোনো বড় রোগ টুক হয়েছে কিনা, সুয়াছে ক্রাইম টুয়াছে। ক্রাইম টাইম করলো হ্যাঁ। কিনা? না, ওইটার ওইটার আলাপ পরে ভাবছে কোনো কঠিন রোগ হয়েছে, রোগ বউটাও সাইরা হয়েছে, চলে হ্যাঁ। গেছে গা। তারপরে ঘর থেকেও বাইরে হই না, সুয়াছে কোনো কঠিন রোগ কিনা। রোগ হয়েছে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ ওয়াইফ নামাজ, চলে গেছে, এটা একটা ডাউট হ্যাঁ নেস হ্যাঁ থেকে এটা যায়। তো বিশাল একটা তাহলে কেস। আমাদেরও ভাই অফিস 1 মাস ছুটি নিতে হবে, হ্যাঁ। নিয়ে 1 মাস ঘর বন্দি থাকতে হবে। উইদাউট পেতে 1 মাস ছুটি নিলেন না না, আপু? আমার মনে হয় যে তাহলে তো যেহেতু, আর আমার চাকরি থাকবে না। না না আপু, আমি বলি যেহেতু আমরা বাইরে চলে যাব, আপনারা মনে হয় হচ্ছে আমাদের সবার জব ছেড়ে দেওয়া উচিত, কারণ পরে তো এ, কন্টিনিউ করতে পারবো না। আপনারা হচ্ছে যদি যাবেনই এটা যদি করে হ্যাঁ, রাখেন, তাহলে ছেড়ে দেই। মিনিমাম 10 দিনের একটা ইত্তেকাফে ও, বসেন।
10 ও, দিনের এতে কাফে বসে পড়েন, একদম খাওন দাওন সবাই না দিব, খালি ওয়াশরুমে যাবেন, গোসল করবেন আর ঘুমাবেন, আর বাকি সময় লাগে থাক। 10 দিন কি বলে ছুটি নিব ভাই, তাহলে তো ব্যাংক থেকে বের করে দিবে। আপু এই যে ঈদে 10 দিন ছুটি আছে। ঈদের 10 দিনে কাজে লাগানো যেতে পারে, তারপরেও বাসায় যে হইচই থাকবে। হ্যাঁ, ঈদের দেখা 10 যাক। দিন কাজে লাগাবো, গরুর গোস্তের ঝামেলা এই সেই করে। না এবার রান্না নয়, করবে কে? আহ, এবার নয় হ্যাঁ ভাইয়ের সাথে কক্সবাজার নাই গেলেন ট্যুরে, একটু সময় দেন পিটিতে। হ্যাঁ, এই জন্যই তো কোনো মেয়ে ভালো স্কোর, কোনো মেয়ে, কোনো, আগে বলতেছে। পলি আপুর সাথে আমি একমত, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা। বুঝতে পেরেছি। আমার যাক এসব এখানে সমস্যা নেই, শুধু অফিসটাই সমস্যা। দেখি পা ভেঙে গেছে বলে 10 দিন ছুটি নেওয়া যায় কিনা। হাই হাই। হ্যাঁ, এরকম কিছু বাইঙ্গা চুরে আলাইন। আহ, বাইঙ্গা চুরে হালাইন, তাহলেই হবে, বুঝছেন। আমার ছেলে মেয়ে নিয়ে সমস্যা নেই, মা আছে পাশেই। রেজিস্ট্রেশন করতে পারেন আপনাদেরকে। আমার মেয়েরও জ্বর আসছে। যাক তাইলে বিয়ে না করে একটা সুবিধা পাইলাম আবার তো। হ্যাঁ এই, ইমরান ভাই শুনেন, হ্যাঁ ভাই। পিটি স্কুল না আছে আপনার তো, আসবে জানি, তাও তো আপনি হতাশ। আপনি একটা কাজ করেন, বিদেশি দেখে বিয়ে শাদী করে ফেলেন একবারে। এক এক কিসের পিটি টিটি? না না, ওইটা করব, মানে পিটি দিয়ে তো আবার হচ্ছে ইয়ের জন্য, পিআর এর জন্য পিটি লাগে, তখন ওই ঘটনা হ্যাঁ হ্যাঁ ঘটাই দিব হচ্ছে, একজনের ফোকাস করবেন, একজনের জি ভাই। ফোকাস করে মনে করেন যে তার পিছনে লাগে থাকবেন, বিশেষ করে ডিভোর্সি খুঁজবেন। ডিভোর্সি খুঁজলে এরা একটু হ্যাঁ হ্যাঁ একাকিত্ব বোধ করে, কারণ একটা সময় মনে করেন যে পুরুষ সাথে ছিল এখন নাই, তারা একাকিত্ব বোধ করবে, তাদেরকে একটু সঙ্গ ও, দিবেন, যদি মনটা গলায় হ্যাঁ হ্যাঁ ফেলতে পারেন ভাই, কাম লটারি লেগে গেল। ঠিক আছে। হ্যাঁ, একবারে একবারে হচ্ছে পুরা পেয়ার টিয়ার পাওয়া যাবেন। পরে মনে করেন যে দেশে আইসা মানে ওইখানে থাইকা টাকা পয়সা ইনকাম করে দেশে একটা চকচকা কর করে একটা বাড়ি বানাবেন, এই হ্যাঁ। বাড়ি দেখাইয়া একটা কচি ডাব বা কচি লাউ বিয়ে করবেন। তো ওইটা কি হায় করবো করে? আল্লাহ, কি বুদ্ধি দিচ্ছি। তো ওইটা কি করবো ভাই, ওই যে সাদা সাদা আমরা ওই কি করবো? আমাদের এক কাকা বুঝছেন, বয়স হইতেছে 35, আরো 3 বছর আগের কাহিনী, বয়স হইতেছে 35, সে থাকতো কাতার, কাতার থাইকা এমন একটা বাড়ি বানাইছে, পুরো অস্থির একটা বাড়ি, পরে আমগর ক্লাসের যে সুন্দরী বান্ধবীটা আছিল, ডাইরেক্ট আগে ওইটারে বিয়ে করছে। কি একটা অবস্থা, বান্ধবীর প্রেমও আছিল। এখন কাকাই মনে করেন যে এই গয়নাপাতি, গয়না স্বর্ণের ঝনঝনানি শুনাইছে, সেরি প্রেম টেম সব বুইলা যা আছে কপালে। সুগার ডেডি লাগবে। ওই যাই হোক ভাই, এরকম। টাকা থাকলে হয়েছে নাকি? টাকা টাকা, হ্যাঁ, এই যা, না পলি আপু একদম সত্য কথা কইছে ভাই। জীবনে কি আছে ভাই, জীবনে মনে করেন যে আছে খালি টাকা আর টাকা। টাকা বসে ইচ্ছা মতো কামাই করে নিয়ে আসবেন, কাউন্টলেস টাকা হবে, টাকা যেখানে ছাড়া সেখানে কিছু নাই টালবেন। লাইফে। হ্যাঁ জি। সবাই দেখবেন যে সেই সেলর দিতেছে, এই করতেছে। না আমার মিসিং লাইফে কিছু। ভাই এগুলার ভাই খুব এক্সপিরিয়েন্স আছে, খুব ছোট ফ্যামিলির থেকে উঠে আসছি তো, এজন্য জানি সবকিছু। আমরা তো বিয়ে শাদী করে আলছি, এখন তো এই জি ভাই। বুদ্ধিটার আগে মাথা ঢুকে নাই, যদি এই বুদ্ধিটা আপনি যে বুদ্ধিটা দিলাম, এই বুদ্ধিটা জি। যদি খালি ভাই আমার আগে ঢুকতো মাথাত, ঠিক আছে, বিয়া পোস্টপন্ড,
বিয়া পোস্টপোন করে আগে তাড়াতাড়ি যাইতাম, যাইয়া মনে করেন যে ডিভোর্সই খুঁজতাম। আরে ভাই ডিভোর্সই আপনি টেনশন করতেছেন কেন? আমি লয়ার, আপনি চারটা চারটা করা যায় তো, সমস্যা কি, আমি ব্যবস্থা এখন করে দিব। সবাই ইমরান ভাই একই টিপস আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা তাহলে অঙ্গহানি হয়ে যাবে আমার। আহ, জীবন থাকবে না, বাঁচার কোনো চান্সই নাই। আচ্ছা ভাই, আগে যাই, ওইখানে গিয়ে কোনো হেল্প লাগলে আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করেন, পরে ঠিক আছে, ডিসিশন ঠিক নিয়ে আছে। না যদি কোনো পরামর্শ, না না ভাই না, যেটা বল, পরামর্শ হইতেছে কিভাবে মেয়ে পটাইতে হয়, এগুলো আর হ্যাঁ কি হ্যাঁ, জানতে চাইতে পারে। ট্রিপস এন্ড ট্রিক্স। টিপস এন্ড ট্রিক্স এগুলা বইলা দিবে। তারপরে ই হেমন্তী আপুর কাছ থেকে জানবে কিভাবে টাকা পয়সা হাতায় নিতে পারবে লিগালি ভাবে। ভাই টাকা পয়সা হাতায় নেওয়ার বুদ্ধি আমাদের নাই। যাই হোক, তাহলে অনেক মজা হ্যাঁ, হয়ে গেল। ইমরান ভাই, আপনার হেমন্তী আপনার আপু একটা বুদ্ধি হলো আপনার কিভাবে টাকা ডাবল থেকে রিডাবল করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারবো। এটা মানে ভাব ইনভেস্ট করতে কোথায় করবেন এগুলা সবকিছু সেমন্তী আপুর কাছ থেকে ডিসিশন কত নেবেন। মাসে কত মাসে হ্যাঁ হ্যাঁ, লিগাল অ্যাডভাইজার আপুরও একটা চার্জ থাকবে। লিগেলের, হ্যাঁ তো ইমরান ভাই, একটা জি রিস্ক ভাই, নিয়ে নেন। জীবনে কি আছে খেতার বালিশ। এত টাকা, বছর বউসারা ছিলেন, আর কয়েকটা বছর বউসারা থা ভাই বিষয়ই না। আর জি যদি ভাই, মনে করেন যে আহ, ওইখানে চলে যান, একটা যদি পাওয়া যান, তাহলে তো ভাই কোনো কথা নেই, বিদের জীবনটা বউ সহ থাকলো, বাড়িতে একটা বউ থাকবে, বিদেশে একটা বউ থাকবে, কোনো দুই জায়গায় অসুবিধা নেই। থাকলো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দুই সমস্যা নেই। জায়গায় থাকলো, একটা বাড়ি। বাড়িরটা বিদেশ যেতে চাইবে না। বাড়িটা বিদেশ বলবে যে বাইরে, তুমি তুমি বাবা বাড়ি মারে না, দেখো, তুমি গেলে বিদেশ আমি তো গেলেও, চলেই গেছি। এখন তুমি যদি চলে যাও, বাবা মারে দেখবে কেটা, বাবা না মা না তো না না, আলটিমেট। গেলেও তো ভাই সমস্যা না, আমি বলি ভাই আপনাকে, অন্য শুনেন, অন্য স্টেটে নিয়ে যাব। না বাড়িটারে মাঝে মধ্যে দেশে এসে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়াতে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এ রে আল্লাহ, সৈকত ভাই আপনি তো আরো ডেঞ্জারাস লোক দেখতেছি। না, ওইটা ধরেন আমি অস্ট্রেলিয়াতে গেলাম, তো ধরেন যে ওই সাদা সামড়াটা সিডনিতে থাকলো, আমি ওরে মানে মেলবোর্নে একটা বাসা করে দিলাম, ওইখানে নিয়ে গেলাম, তাহলে তো বুঝলো না। ইমরান ভাইয়ের ইচ্ছা আছে দুইটা বিয়া করার। না না, চারটা করলে এখন অলরেডি এক দুইটা হয়ে যেত আর না কি, না, তখন আর, না, ইমরান ভাই যেই কাহিনীটা করবে, ইমরান ভাই কাহিনী যেটা ঘটাবো সেটা হইতেছে 2 দিন পরে বিয়া করে ওই বাংলাদেশি ডাল লয়ে যাবো। তখন বাপ মায়েরে কবো যে তুমি করে তো আসলে দেখাশোনার জন্য একটা পার্মানেন্ট লোক দরকার, আমি নয় আরেকটা বিয়া করি। এই কথা আরেকটা বিয়া বসাবো। এটারে কয়েকদিন দেশে রেখে আবার লয়ে দৌড়। আচ্ছা দেখা যাক। ঠিক আছে ইমরান ভাই, আপনি জি শুধু ভাই, বসে বসে কল্পনা করেন, পিটি প্র্যাকটিস করতে গেলে যখন মন খারাপ হয়ে যাব, জি মনে করবেন যে আপনি সিডনি বিচে বসে আছেন, একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাখি উঠতেছে, আকাশে বাতাস বইছে, দক্ষিণা বাতাস। ঠিক আছে, এগুলা কল্পনা করবেন, দেখবেন যে আপনার পড়ালেখায় মন বসবে। জি ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কনটেক্সটটা বুঝবো, তখন কনটেক্সটের রিলেটেড শব্দগুলো আমরা খুঁজে বের করব। যখন আমরা একটা এবং দুইটা অপশনের মধ্যে কনফিউজড হব, তখন সেখানে গ্রামার রুলস ব্যবহার করব। তাহলে আমাদের রিডিংটা হেল্প করার জন্য কি কি লাগবে? আমাদের গ্রামার কনসেপ্ট লাগবে, কনটেক্সচুয়াল কনসেপ্ট লাগবে, এবং কোলোকেশন কনসেপ্ট লাগবে। কোলোকেশনটা কি ভাইয়া? কোলোকেশনটা এখন হচ্ছে, কোলোকেশনটা হচ্ছে আপনার ধরেন আপনি করতেছেন, মানে হচ্ছে একটা ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা হইতে পারে। ঠিক আছে, একটা হুম ওয়ার্ডের হুম, পরে কোন ওয়ার্ডটা হবে, এটাই বুঝতে, এটাই ধারণা করাটাই হচ্ছে কোলোকেশন। এখন কোলোকেশনের ক্ষেত্রে ধরেন আমি বললাম একাডেমিক, একাডেমিকের পরে বিউটিফুল কি হবে? না না, না একাডেমিকের পরে গর্জিয়াস কি হবে? একাডেমিকের না, পরে হইতে পারে সিলেবাস, একাডেমিকের পরে সিলেবাস হইতে পারে অথবা প্রায়োরিটিস। ব্যাকগ্রাউন্ড হইতে পারে, একাডেমিক হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, একাডেমিক স্টুডেন্টস হইতে পারে। কোয়ালিফিকেশন, হ্যাঁ, কোয়ালিফিকেশন হইতে কোয়ালিফিকেশন পারে। হইতে পারে। তাহলে কোন ওয়ার্ডটার বুঝতে পরে পারছি, কোনটা হবে এটা বুঝতে পারাটাই হচ্ছে কোলোকেশন। কোলোকেশন, আমরা হ্যাঁ লিসেনিং এ পড়লাম না, মোর অ্যাকুরেট পারফরমেন্স আন্ডার প্রেসার, এই যে এটাই কিন্তু হ্যাঁ কোলোকেশন দিয়ে হ্যাঁ, আমরা বের করছি। জি জি,
তাহলে একটা প্যাসেজ সলভে গ্রামার আপনাকে হেল্প করবে 30%, কোলোকেশন 20%, আর কনটেক্সটটা হচ্ছে 50%। 50%। এখন কনটেক্সটটাতে আপনি ভালো করবেন কখন? কনটেক্সটটাতে আপনি ভালো করবেন যখন আপনি হচ্ছে এখানে ভোকাবুলারি আপনার স্ট্রং থাকবে, বুঝতে হুম, পেরেছেন? জি ভাইয়া। ভোকাবুলারি যখন স্ট্রং থাকবে তখন আপনি কনটেক্সটটা বুঝতে পারবেন। তো এই জন্য আমরা হচ্ছে ভোকাবুলারির একটা প্রিমিয়াম শিট তৈরি করেছি, যেটা আপনাদেরকে আজকে দিয়ে দিব। আমাদের যত আনফেমিলার ওয়ার্ড আছে সেখানে এগুলো আছে। আর যারা একদমই বেসিক দুর্বল, ইংলিশের সাথে একদমই ইউজ টু না, তাদের জন্য হচ্ছে এই শিট। এখানে গ্রামার থেকে শুরু করে, টেন্স থেকে শুরু করে, আমাদের হচ্ছে প্রিপোজিশন সবকিছু এখানে আছে। এবং এখানে একদম মনে করেন যে ডু, গো, সিট, এইখান থেকে শুরু করে একবারে বেসিক থেকে শুরু করে একবারে মনে করেন যে একদম প্রো বানাই দেওয়া হয়েছে। তো যারা একবারে এই হ্যাজ টু লুজ, এতদিন পড়াশোনা করে নাই, এইসবের বাইরে ছিল, তারা এটা সুন্দর করে দেখবেন। এখানে একদম বিগিনার লেভেল থেকে একদম আপনার প্রো লেভেল পর্যন্ত ওয়ার্ডগুলো আছে। এই ওয়ার্ড মিনিংগুলো যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনাদের যে কোনো প্যাসেজের আপনারা বাংলা করতে পারবেন। আর জি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, রিডিং এ ভালো করার একটা মূল শর্ত হচ্ছে আপনাদেরকে কি করতে হবে। রিডিং এ ভালো করার মূল শর্তটা হচ্ছে আপনারা যদি ইন্টারমিডিয়েটের বই পড়া বাংলা করতে পারেন, ইন্টারমিডিয়েটের একটা প্যাসেজ পড়ে সেটাকে যদি আপনার বাংলা করতে পারেন, তাহলে চা পান বিড়ি খায়া ঘুমাই থাকেন, রিডিং আপনাদের সব ভালো। ওইগুলো সব মুখস্থ ভাইয়া, গ্রামার টামার সব মুখস্থ। তাহলে তো খেলেই দিবেন আপনি। আপনি না আমি আবার তো কি কোর্সের চিন্তা দীর্ঘদিন করতেছেন? শুধু ইন্টারমিডিয়েটেই পড়াইছি তো, তবে রুলস সব মাথায় আছে এখনো। আরে করা আপনার স্কোর, এই ইমরান ভাই যদি 65-এর নিচে পায় তাহলে কিন্তু ইমরান ভাইয়ের ব্যাপক জরিমানা। আপনি কিরা কাটেন আজকে? ভাই আপনি আজকে ভাই আপনি ভাই আজকে 70 ব্যাচের মধ্যে কিরা কাটেন যে আমি যদি 65-এর নিচে পাই, সবার মোবাইলে হ্যাঁ 300 টাকা করে ফ্লেক্সি দিব সবারে খাওয়ানোর জন্য। ভাই দেন। হ্যাঁ ইমরান হ্যাঁ 70। হ্যাঁ, 300 টাকা দিয়ে এক প্লেট কাচ্চি পাওয়া যাবো করা। ইমরান ভাই প্রতিজ্ঞা করেন। না ভাই ইমরান ভাই 70 ভাই। না না, বেশি রিস্ক দিব না, পরে না, আবার এটাই প্রেসারে। এটাই তো ভয়টা ভাইয়া, যে এত পায়রা যে পরে না পায় তখন তো মানে এটাই তো ভয় লাগে। আপনি আপনি খালি এটা প্রতিজ্ঞা করেন যে আমি 65 পাইলে সবাইকেই খাওয়াবো, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। 65 পাইলে সবাইরে আমি হচ্ছে 300 টাকা মোবাইলে দিয়ে দিব, সবাই কাচ্চি খাবে। আর যদি মানে যদি 65, পাই। হ্যাঁ পাই, আর সিক্সটি আচ্ছা। ফাইভের নিচে পাইলে 500 টাকা করে দিব। ভাই আমি পাইলে খাওয়াবো। জি ভাইয়া ঠিক আছে, ওকে ঠিক ডান। আছে, তাহলে আমাদের সেমন্তিয়া আলবি আপু হচ্ছে প্রতিজ্ঞা করলো। ইমরান ভাই আপনি কোন প্রতিজ্ঞা করিলাম, হ্যাঁ জি ভাইয়া, করিলাম। বলেন কবুল। কবুল। ওকে। আপনারা শুধু মন থেকে দোয়া করুন ভাই আমার জন্য। ঠিক আছে ঠিক আছে, মন থেকে অবশ্যই দোয়া করব। মন থেকে দোয়া থেকে শুরু করে সকল প্রকার সাপোর্ট আপনি পাবেন। হ্যাঁ আমিও সবার জন্য দোয়া করি যাতে সবার একটা ভালো স্কোর আসে। ঠিক কারণ আছে ভাই, একসাথে সবাই জার্নিটা শুরু করছি, যাতে এন্ডিংটা ভালো হয়। সেটাই। তারপরে আসি আমরা, এখানে আমাদের যে গ্রামার বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাইং নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ। মানে হচ্ছে আপনার পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্রিস্টাল হুম ক্লিয়ার হুম। ধারণা থাকতে হবে। পার্টস অফ স্পিচের মধ্যে আপনার প্রিপোজিশন, কনজাংশন, এই জিনিসগুলো আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপরে আসি টেন্স। এই দুইটা গ্রামার করলে আপনার পিটি রিডিং নিয়ে আর কোনো পেরেশানি নাই। হুম। তারপরে আসি আমরা হচ্ছে আমরা কিছু শর্টকাট দেখবো। অ্যাকচুয়ালি গ্রামার তো এইভাবে A to Z সবকিছু দেখানো সম্ভব না, তো আমরা এখানে কিছু শর্টকাট দেখবো। শর্টকাট গুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি, তো ধরেন এখানে একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, এখানে আছে অর, এখানে আছে ব্ল্যাঙ্কস। যদি কোনো হুম। একটা ওয়ার্ড থাকে তারপরে অর থাকে তারপরে যদি ব্ল্যাঙ্কস থাকে, তাহলে এখানে সবসময় অ্যান্টোনিম হবে। এখানে কি আছে? ওয়ার্ড। এখানে ধরেন আছে ইজি, তাহলে ইজি অর টাফ, তাহলে ডিফিকাল্ট। এখানে হবে টাফ বা ডিফিকাল্ট, যেটা বলেন। তো এভাবে আচ্ছা, আমরাই করব। তারপরে ধরেন আরেকটা ওয়ার্ড আছে, এখানে আছে এন্ড, তাহলে সিনোনিম। তারপরে ব্ল্যাঙ্কস, তাহলে এখানে হবে সিনোনিম। হুম। আচ্ছা। তারপরে আসি আমরা, নাউন অলওয়েজ দা দিয়ে শুরু হয়, তাহলে ফিল ইন দা ব্ল্যাঙ্কসে দা এর পরে যদি অপশন থাকে তাহলে অপশন চারটার নাউন মধ্যে বসবে। আগে খুঁজবেন নাউন। নাউন কোনটা? যদি দেখেন যে নাউন দুইটা আছে, তাহলে ওই দুইটা নাউনের মধ্যে যেটা কনটেক্সটের সাথে সবচেয়ে বেশি মিলে ওইটাই আনসার, বুঝছেন? হুম। জি জি। ভাইয়া বুঝতে পারলাম না, আরেকবার বলেন। নাউন অলওয়েজ দা দিয়ে শুরু হবে, তাহলে ফিল ইন দা ব্ল্যাঙ্কসে এই যে এরকম দা আছে, দায়ের পরে এরকম একটা ব্ল্যাঙ্কস আছে, তাহলে এইখানে আপনার তাহলে এটা কি হবে? নাউন নাউন হবে। হবে। তাহলে অপশনের ভিতরে দেখবেন নাউন থাকবে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, বুঝতে পেরেছেন? তো সেখান থেকে নাউন হ্যাঁ। সিলেক্ট করবেন। নাউনকে যে বর্ণনা করে বা ইলাবোরেট করে, সে নাউনকে যে বর্ণনা করে বা ইলাবোরেট করে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর নাউনের অ্যাকশন বা কাজ সেটাই হচ্ছে কি আমাদের ভার্ব। ভার্ব। নাউনের পূর্বে ব্ল্যাঙ্কস থাকলে সেখানে 90% অ্যাডজেক্টিভ হবে,
এবং সিঙ্গুলার নাউন হলে ভার্বের শেষে এস বাই এস হবে। এটা যে কত পড়ছি। তাহলে যদি আমি বলি দ্য কার, তাহলে হবে দ্য কার লুকস বিউটিফুল। আর যদি বলি দ্য কার্স, তাহলে হবে কি লুক বিউটিফুল। হুম তারপরে আসি আমরা, নাউনের পরে যদি ব্ল্যাঙ্কস থাকে তাহলে 90% ভার্ব হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, নাউনের পূর্বে ব্ল্যাঙ্কস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন হ্যাপি পারসন, অনেস্ট ম্যান। আর যদি নাউনের পরে থাকে তাহলে হবে ভার্ব। বুঝতে পেরেছেন? জি আনকাউন্টেবল নাউন আর ট্রিটেড এজ সিঙ্গুলার নাউন। তাহলে টি ইজ গুড, ইয়ার ইজ ভেরি নাইস। এখন আসি অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? আমরা জানি ভার্বকে মডিফাই করে, মানে আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বকে যে আরো বেশি ডিপলি ইলাবোরেট করবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন মডিফাই হি করে, হ্যাঁ। ইজ হ্যাপি, সে খুশি। আমি যদি এখন বলি হি ইজ ভেরি হ্যাপি, তাহলে কি সে ভেরি অনেক হ্যাপি। বেশি, অনেক বেশি খুশি, আরো ডিপলি ইলাবোরেট করলাম, তাহলে এখানে ভেরিটা অ্যাডভার্ব। বুঝছেন? হুম। তারপরে হি ইজ হি এক্সট্রিমলি ওয়াক্স গুড। স্লোলি। ঠিক আছে, হি ইজ এক্সট্রিমলি গুড, তাহলে বুঝতে এখানে পারছি। এক্সট্রিমলিটা হচ্ছে অ্যাডভার্ব। মানে মোস্ট এক্সট্রিমলি মোস্ট অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব, আপনার হচ্ছে এল ওয়াই দিয়ে শেষ হয়। তারপরে এলওয়াই যুক্ত থাকে। হ্যাঁ, এনিথিং হুইচ মেক সেন্স উইথ দ্য ওয়ার্ড টু অর ইউ ক্যান। টু এবং ইউ ক্যান যদি থাকে এরপরে অলওয়েজ আমাদের কি হবে? এরপরে অলওয়েজ আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্ব হবে। যেমন আমরা কখনো হুম বলছি টু কনক্লুশন, আমরা বলি টু কনক্লুড আমাদের টু স্ট্রাকচারে। কনক্লুড। হ্যাঁ, তাহলে কনক্লুডটা হচ্ছে ভার্ব আর কনক্লুশনটা হচ্ছে নাউন। তারপরে আসি এনিথিং হুইচ মেক সেন্স উইথ দ্য ওয়ার্ড হি ইজ। হি ইজ এর পরে যেটা হবে সেটা আমাদের অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ। তারপরে আসি আমরা আফটার এ সিঙ্গুলার নাউন, দ্য প্রেজেন্ট টেন্স, এটা আমরা জানি। তারপরে আফটার টু, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, বি ওয়ান। ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তো এখন আমরা যে এই যে প্যাসেজগুলো দেখলাম, এখন এইখানে দেখেন আমাদের কনটেক্সট বেস যে প্যাসেজগুলো আছে। তো এখানে আমরা দেখি, তো এটা হচ্ছে আমাদের কনজাংশন বেস প্যাসেজ। আমরা কনটেক্সট বেস প্যাসেজগুলো যদি দেখি, তো এখানে আমরা চলেন এই প্যাসেজগুলো দেখি। আমরা কনটেক্সট জিনিসটা কি বুঝলাম। এখন দেখেন এই কনটেক্সট বেস প্যাসেজে আমাদের কোনো গ্রামাটিক্যাল রুলস এর ব্যবহারই নেই। বুঝতে পেরেছেন? সবাই চলেন এটা আমরা মিলে জিলে সলভ করি। এনে বলছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ চ্যালেঞ্জেস ফেসিং হিউম্যানিটি টুডে, এবং এই টাইপের প্যাসেজই আপনাদের থাকবে। তার ক্লাইমেট চেঞ্জ নিয়ে থাকতে পারে, রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইম্পর্টেন্স অফ হেলদি ডায়েট, তারপরে হচ্ছে দ্য রোল অফ ও সোশ্যাল মিডিয়া, স্পেস এক্সপ্লোরেশন। মানে তারপরে হচ্ছে কমন টপিক থাকবে। হ্যাঁ, কমন টপিক থাকবে, এইটাই নিয়ম। কিন্তু আমাদের অ্যাপ ওকে, ইউনিতে থাকে হচ্ছে রিসার্চ পেপার বেসড। ওরা যে রিডিং আচ্ছা। এর যে ম্যাটেরিয়ালসটা তৈরি করছে এটা হুম হুম। প্রপারলি তৈরি করতে পারে নাই। ওরা ও তৈরি করছে রিসার্চ পেপার বেস থেকে, কিন্তু অ্যাকচুয়ালি মেন এক্সামে কখনো এরকম থাকে না। আমার যে টপিকগুলো ছিল, একটা ছিল হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জ, আরেকটা ছিল ট্রি প্ল্যান্টেশন, আরেকটা ছিল প্লাস্টিক পলিউশন। এই তিনটা ছিল। তারপরে একটা বাহ, ছিল আপনার হচ্ছে এক্সারসাইজ ইন ডেইলি লাইফ, মানে একদম হুম, জানাশোনা। আর 5 নাম্বারটা ছিল হচ্ছে জানাশোনা। ফুটবল। বুঝতে পেরেছেন? এরকম জানাশোনা মানে আমার কাছে, আমি অ্যাপ ইউনিতে যখন জি প্র্যাকটিস ভাইয়া। করছি, আমার সর্বোচ্চ স্কোর ওইখানে, তাও বেশ কয়েকটা প্যাসেজ কমন পড়েছিল পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে, তখন আমি পেয়েছিলাম 66। আর মেইন এক্সামে আমার এই রিডিং এ আসছে 79। বুঝতে পেরেছেন? বাহ, জি ভাইয়া। তার মানে অ্যাপনিটা ওইখানে পুরোপুরি ওরা রিলেট করতে পারে নাই। আপনারা যদি, হ্যাঁ, অ্যাপ ইউনিটার মতো কোশ্চেন কখনোই আসবে না। সো আপনারা রিডিং মডিউলটা যখন প্র্যাকটিস করবেন, অ্যাপ ইউনিটাকে পরে ফোকাস করবেন, আগে আমার শিটগুলো কমপ্লিট করবেন। কারণ আমরা এই শিটগুলো পড়লে আপনি যখন প্র্যাকটিস করবেন, প্লাস জি, হচ্ছে আপনাকে যখন সলভ দিব সেখানে এক্সপ্লেনেশন সহ থাকবে, তখন আপনি বেসিক জিনিসগুলো তখনই শিখে যাবেন। বুঝছেন? এই শীটগুলো পাবো কোথায় ভাইয়া? এই শিটগুলা সবাইকে দিব, প্রত্যেকে যদি আমার 20 টাকা করে দেয়। আচ্ছা আচ্ছা, দিলাম, সমস্যা নাই। ক্লাস শেষে আপনাদের গ্রুপে আপলোড করে দিব, সবাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আজকে দিয়ে দিয়েন ভাইয়া। হ্যাঁ, এই যে ক্লাস শেষে দিয়ে দিব, দরতক্তা আচ্ছা মারপেরে। তারপরে আসি ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস চ্যালেঞ্জেস ফেসিং হিউম্যানিটি টুডে। রাইজিং গ্লোবাল টেম্পারেচারস আর কজিং আইস ক্যাপস টু ড্যাশ, লিডিং টু অ্যান ইনক্রিজ সি লেভেল। মানে কি, টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে, আইস ক্যাপ গুলো কি হচ্ছে, গলে যাচ্ছে। মেল্ট আইস ক্যাপ, মেল্ট। হ্যাঁ, গলে যাওয়া মানে কি, মেল্ট। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে মেল্ট। এখানে দেখেন, আপনি যদি এগুলার অপশন অর্থ যদি না জানেন, তাহলে আপনি এখানে ব্যাপক প্রো লেভেলের প্লেয়ার হলেও আপনার এখানে কিচ্ছুই করার নেই। বুঝতে পেরেছেন? টবে অ্যাডাপ্ট টু
carbon emissions are not reduced. তারপরে হবে আমাদের অ্যাডাপ্ট টু, তারপরেটা হবে রিডিউস। Reduced. দিস চেঞ্জ থ্রেটেন্স বাহ, কোস্টাল সিটিজ অ্যান্ড ফোর্সেস মেনি স্পেসিস টু ড্যাশ ইন নিউ এনভায়রনমেন্টস। মানে কি, তখন নদীর তীরবর্তী বা মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে তখন নানা রকমের প্রবলেম দেখা দেয়, তখন তাদেরকে নতুন হুম একটা পরিবেশে খাপ খাইয়ে নতুন নিতে হয়। পরিবেশের সাথে খাপ খাইয়ে হ্যাঁ, নিতে হয়। এখন সায়েন্টিস্ট ওয়ান্ট দ্যাট, সায়েন্টিস্ট মানে সতর্কতা করতেছে যে কার্বন ইমিশন যদি কমানো না যায় তাহলে এই প্রবলেমটা মহামারী আকার ধারণ করবে, মানে বিশাল আকার ধারণ Catastrophic করবে, হবে। ক্যাটাস্ট্রফিক। বুঝতে পেরেছেন দেশবাসী, এখানে কোনো জি গ্রামারের ভাইয়া, ব্যাপার আছে? না না না, শুধু এখানে ইয়ে করতে হ্যাঁ, হবে। কনটেক্সট, মাইনাস মার্কিং আছে এখানে নো কোনো নাকি? মাইনাস মার্কিং নাই, কোনো মাইনাস মার্কিং নাই। যদি কিছুই না বুঝতে পারেন তাহলে একটা মেথড আছে, সেটা হইতেছে আঙ্গুল মেথড। 4 আঙ্গুল মুখে নিয়ে দিবেন কামড়, যেটার মধ্যে জোরে কামড় লাগবে ওইটাই অ্যান্সার। আবার আঙ্গুল 2 ভাগ করে লাইন আছে। By making tasks more efficient. তারপরে আসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং ইন্ডাস্ট্রি বাই মেকিং টাস্ক মোর এফিসিয়েন্ট। মানে কি, দক্ষ করে টাস্কগুলোকে তোলে আরো এটা আরো পারফেক্ট করার জন্য পারফেক্ট হচ্ছে করে। এটা ব্যবহার করা হয়েছে, তাহলে মেকিং টাস্ক মোর এফিসিয়েন্ট। তারপরে আসি আমরা আমরা যদি দেখি Valuable um, valuable AI powered insights. system, AI powered system can analyze large amounts of data and provide dash insight। তাহলে এটা হবে কি, ভ্যালুয়েবল Valuable ইনসাইট। কারণ insights. কি, এআইটা কাজ কি করে হচ্ছে ইনফরমেশনের মধ্যে। আপনি যখন কোনো একটা কিছু এআই কে সার্চ করতে দেন বা এআই এর কাছে জিজ্ঞেস করেন, ও ওই অল্প সময়ের মধ্যে গুগলে সব ডাটা মাটা একদম গুছায় ফেলে, গুছায় তারপরে হচ্ছে ও হচ্ছে আপনাকে রিপোর্ট দিবে। তারপরে আসি, Eliminate. হ্যাঁ, এআই এর কিন্তু কোনো পার্সোনাল রিমোট না, মানে পার্সোনাল স্টোরেজ বা মেমোরি নাই। ওর হচ্ছে ডাটাবেজ আছে, অন্যান্য যে ইয়ের ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের ভিতরে ওর ফ্রি অ্যাক্সেস থাকে, ওইখান থেকে ঢুইকা সবকিছু অ্যানালাইজ করে। বুঝতে পেরেছেন? জি জি। তারপরে আসি আমরা, however some experts fear that excessive reliance on AI cloud dash human Eliminate. job। তাহলে eliminate, to prevent মানুষ this it is essential to dash AI responsibility, মানে AI রেসপন্সিবিলিটিটা রেগুলেট। নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে রেগুলেট, ওরে বাপ রে বাপ, ইমরান ভাই তো বুলেট। না ভাই, গ্রামারের সমস্যা নেই, এগুলো মোটামুটি ভালোই পারি। আমি তো কোপায় ভাবছিলাম রিডিং অনেক কঠিন হবে কোপায় বাস আইএলটিএস করে এর মতো। দিচ্ছেন ভাই। তারপরে এখানে আমরা কনজাংশনের জন্য আপনাদের জন্য আলাদা একটা সুন্দর করা হয়েছে, শীত থাকবে। শীট থাকবে। এখানে আপনারা কনজাংশনের পুরা মনে করেন যে পুরা গোষ্ঠী উদ্ধার করে দিব একদম। এখানে যা আছে দেখতেছেন একদম, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, তারপর বিকজ, অলদো, দো, তারপরে ইফ, আনলেস, হোয়াইল, বিফোর, এস, ইভেন দো, মানে কোনটা কখন ব্যবহার করবে, আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো, বোথ এন্ড, একবারে পুরা গোষ্ঠী উদ্ধার করে দিছি এখানে। এর বাইরে কোনো প্রিপোজিশন নাই। এগুলা সুন্দর করে বাসাত বসে টক টক করে পড়বেন। বুঝতে সব পেরেছেন? জি ভাই, মুখস্থ। হ্যাঁ, এই দেখেন কর একটা ছবিও দিয়ে দিছি। তো এখানে একটু কমপ্লেক্স গুলা নিয়ে কথা বলি। তো অলদো হোয়াট এভার বেয়ার ফর হোয়াইল, হ্যাঁ। দোটা কি, দো এটা একটা কনজাংশন বা অ্যাডভার্ব, যা একটি সরল বাক্যে ব্যবহৃত হয় যেখানে দুটি বিপরীত ভিন্ন উল্লেখ থাকে। যেমন হি ইজ রিচ ড্যাশ হি ইজ নট বাট হ্যাপি, অনেস্ট। হি ইজ রিচ দো হি ইজ নট হ্যাপি। হ্যাপি, বুঝতে হ্যাঁ। পেরেছেন? মানে সে ধনী কিন্তু সে খুশি না, বিপরীত উল্লেখ হলো না। আমরা তো স্বাভাবিকভাবে হ্যাঁ যদি চিন্তা করি কেউ যদি ধনী হয় তাহলে তো সে দুনিয়ার সুখী থাকবে, এটাই তো আমরা চিন্তা করি। জি এই যে পুলিশ অফিসারটা মরে গেল গা, জি। 37তম বিসিএস ক্যাডার, অল লাইফে আর কি এর কমতি, আমরা তো এটা চিন্তা করতেছি। পলাশ সাহেব। ঠিক আছে, আমরা তো এটা চিন্তা করতেছি, আরে বিসিএস ক্যাডার, ওর লাইফ তো সেট, ওর লাইফে কিসের কমতি। যা দেখেন ঘরের ভিতরে শান্তি পায় না, মায়ের রে খোঁচায় বয়ে, বয়ে রে খোঁচায় মায়ে, মানে কেউ কাউরে ছাড় দেয় না, দুই রকমের অশান্তি। জি আমরা যে এই যে কথায় কথায় খালি ওই যে বউ বালানা বউ বালানা, ভাই আমি এমন ওর শাশুড়ি দেখছি, মানে টোটাল খাইস্টে মার্কা শাশুড়ি, বুঝছেন? জি জি। মানে আমরা সবসময় যে একটা সবাই কিন্তু ফার্স্ট অফ অল সবাই কিন্তু চিন্তা করতেছে এখানে যে হয়তো বা বউয়েরই দোষ। এখানে বউয়েরও দোষ থাকতে পারে, মায়েরও দোষ থাকতে পারে, তবে দুইজনের মধ্যে একজন ভালো হইলে আরেকজন এমনি এমনি ভালো হয়ে যায় ভাই। মানে একজনকে স্যাক্রিফাইস করতে হবে আর কি হ্যাঁ, একটু। সংসার জীবনটা এরকম, একজনকে স্যাক্রিফাইস করতে হবে। কারণ দুইজনেই যদি মনে করেন যে কোপ দিছে, তাহলে তো আমি তাহলে আর ওই হইলো না। ছেলের চিঠিটা অ্যানালাইজ করে যা বুঝলাম যে দুইজনেই খুব, মানে কেউ কাউরে ছাড় দেওয়ার মতো নয়, নইলে ছাড় ছেলে দেওয়ার মতো না, কখনো ভাই জি। বলতো ওই না যে চিঠির
ওই চিঠির লাস্টের লাইনটা কি আপনি পড়তে পারছেন? আমি এটা বুঝি নাই। না হ্যাঁ আমিও পড়া যাচ্ছে। আমিও বুঝতে পারি না, আমি ওই যে ওইটুক দেখে ভাই পেরেশানিতে আর পড়ি নাই। ও বলছে যে গয়নাগুলো বউরে দিয়ে দিতে, স্বর্ণগুলো আর বউকে হ্যাঁ নিয়ে যাও। স্বর্ণগুলো বউ আর বাকি সব মায়ের। তখন বুঝলাম যে দুইজনেরই হ্যাঁ। চাহিদা আছে, হুম। দুজনেই তার কাছে চায়। মানে বউ শুধু অর্নামেন্টস এর প্রতি খুব এডিক্টেড ছিল। লাস্টের লাইনটা উনি কি লিখছে এটা আমি অনেকবার পড়ার চেষ্টা করছি, আমি বুঝতে লাস্টে লিখেছে যে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর দিয়ে গেলাম আর বোনকে এই ব্যাপারে কোঅর্ডিনেট করতে কোঅর্ডিনেট বলছে। করবে, হ্যাঁ। পারিনি। ও আচ্ছা আচ্ছা, যাক, কি একটা জীবন, হ্যাঁ। বিয়া টানা করলে বেচারাটা আজকে বেঁচে যায়। এই যে অল্প বয়সে বিয়াটা করতে গেল, বোকা। ইমরান বিয়ে ভাইয়া করে তো বউ ছেড়েও রাখলাম। দেওয়া যায় ভাই, তাই বলে গুলি করে নিজের মরে যেতে হবে তা তো না। আসলে আপু কি অনেকে ইয়ে না, যদি একটা মানে একটা ছেলে যদি কারোর প্রতি এডিক্টেড হয়ে যায়, একটা নারীর প্রতি আসক্ত হয়ে যায়, তখন এটা থেকে বের হওয়া সো টাফ। যদি আমি ফল করি নাই, তো কিন্তু বুঝতে পারি আর কি বিষয়গুলা। ভাই এটা হয়তো আবার বা কিরকম কথা কইলেন, বউ এটা যদি কোনো ভালো অ্যাডিকশনই নয়, ভালো ভালো না হইলে তার প্রতি আবার অ্যাডিকশন হয় কি করে? এটা কি অ্যাডিকশন হয় কি? ড্রাগ না যে না, এটা ও আপনি হয়তো বা চাচ্ছেন ওটা না থিঙ্ক কিন্তু করে, আমরা ছাড়তে যেটা থিঙ্ক পারছেন না? করতেছি হয়তো বা থিঙ্ক করতে পারে না যে আপনি, না ওনার। আমি সেমন্তি আপুর সাথে একমত, যদি সে হচ্ছে হচ্ছে বউ দুর্বল মনের মানুষ, জন্যই দুর্বল সে মনের এই মানুষ, এই হ্যাঁ হ্যাঁ। জিনিসটা করছে। তাছাড়া সে কখনো এই কাজ করতো না, এত বড় একটা পদে থেকে, তাও হ্যাঁ আবার তাও পুলিশ অফিসার। এটা এ বোকামি আবার হ্যাঁ, করছে। বিসিএস ক্যাডার, ওরে বাপরে বাপ। তার পেছনে হাজার হাজার মেয়ে ঘুরবে, এই মেয়ে তো কি, এটাই তো, তার এটাকে তো বোকামি করে কোয়ালিটি ফেলছে। আছে, এমন তো নয় যে সে হচ্ছে ফেইলর। আসলেই 36 বিসিএস হয়েছে, 37 বিসিএস হয়েছে দুইটাতেই। আর এই যে গুলি করে মরা, এটা তো আরো বেশি কঠিন না? একটা পিস্তল দিয়ে আপনি গুলি করছেন আপনার মাথায়, আপনি তো বুঝতে পারছেন যে কি হবে। মানে ও কতটা ডিপ্রেশনে চলে গেছে যে কোনোটাই সে বাদ দিতে পারতেছে না। একদম চরম লেভেলে ডিপ্রেশনে পৌঁছে গেছে। ওরে একটা পিটির কোর্স করাই দেওয়া উচিত ছিল। নি। পিটি করে বিদেশ চলে যাও। ওরে ওরে এই যে আজকে যে লোভটা দেখানি হইলো, এই লোভটা যদি ওরে দেখান যেত। সত্যি ভাই যদি খালি ওই লোকের সন্ধান পেতো, ভাইয়ের কথা শুনলেও আর কোনোদিন আত্মহত্যা করতো না, ওর বউই আত্মহত্যা করে ফেলতো। একদম, জীবনে কি আছে আর। তাইলে কথা হচ্ছে ভাই, দো ইজ পুর ইজ অনেস্ট। হ্যাঁ, কি কইতাম আর ভাই, খবরটা দেখা খুব কান্না পেয়ে গেছে যে সো শালার প্যাথেটিক। জীবনে কি আছে, বিসিএস ক্যাডাররা বলে শান্তিতে নাই, তাহলে আমরা তো জিতছি। যাই হোক, আমার কাছে যদি এরকম অল টাইম অস্ত্র মস্ত্র থাকতো, বোরে ঠেয়াই কইতাম উল্টা পাল্টা করবি তে জায়গা মতো গুলি হয়ে যাবে, এমন একটা জায়গায় গুলি করবো মরবিও না। তারপরে আসি আমরা অলদো অলদোটাও দোয়ের মতো, তবে অলদোটা সেন্টেন্সের শুরুতে হয়। শুরুতে হয়। তাহলে অলদো ইট ওয়াজ রেইনিং দে ওয়েন্ট আউট, মানে বৃষ্টি হচ্ছে তারা বাইরে আসছে, এটা একটা বিপরীত ধারণা না? কারণ বৃষ্টি হলে তো আমরা কইতাম কি, এই খিচুড়ি রান, গরুর মাংস নামা। ঘরের মধ্যে বসে থাক, হ্যাঁ। না না, ঘরের মধ্যে বসে থাক না, খিচুড়ি রান্না কর, গরুর মাংস নামা। এরকম এটাই তো মানে। ঘরের ভিতরে। তারপরে হচ্ছে আমরা হোয়াট এভারটা হচ্ছে আমাদের কনটেক্সট বেস, এটা আমাদের কোনো রুলস মেনটেন করে হয় না। ধরেন হচ্ছে একটা মানুষ একটা অর্ডার দিল, সেটা সে মানে মানে নাই, তখন এখানে ডিরেক্টলি বলে যে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, এটা ইউ হচ্ছে ওয়ান্ট। কনটেক্সট বেসে বসে। তারপরে জি। দেয়ারফরটা হচ্ছে এটা একটা অ্যাডভার্ব যা মূলত কারণ এবং ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে হোয়াইল, এটা একটা কনজাংশন, যখন যখন। মনে করেন আমাদের দুইটা কাজ একই সাথে সিমultaneously হচ্ছে তখন এটা ব্যবহার করা হয়, যেমন while he was studying his friend was playing. এখানে তো হলে ভাই দুইটা রোলস আছে, একটা ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি আর সাবজেক্ট থাকলে ওয়াজ বয় প্লাস ভার্বের সাথে আইএনজি। তবে আমাদের এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করা হয়, দুইটা কাজ যখন সিমultaneously হবে হুম। তখন আমরা এখানে while ব্যবহার করব। হয়টা ইউজ করবো। ওকে, তারপরে আমাদের আছে আইদার অর কি, ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন, এখন এটা না দুইজন হয়টা। দুইজন মানুষ আছে, হ্যাঁ, হয় সে প্রবলেমটা সমাধান করবে আর না হয় সে সমাধান করবে। বুঝতে পেরেছেন? জি। একটা মিনিট। ইমরান ভাই আপনি তো পুরো রিডিং এ ফাটাই দিবেন।
কি জানি ভাই, আমি তো রিডিং আগে কখন প্র্যাকটিস করলে বুঝতে পারবো। আমাদের কিছু টিপস টিপস দিন ভাই। আমি যাব আপনার বাসায়, যাব আপনার বাসায় গিয়ে একদিন সারা রাত আপনাকে রিড অ্যালাউড করবো, রিভিশন টেস্ট করবো, আপনার সাথে একদিন গ্রুপ আসেন ভাই, স্টাডি আসেন করবো। আসেন। ভাবি আসার আগে একদিন যাব, হ্যাঁ, প্ল্যান হ্যাঁ। করতেছি। পরীক্ষা দিয়ে আপনি ভাবিরা নয়, এর আগে আপনি ভাবিরা আনতেছি না। হ্যাঁ। দেখেন, আইদার অর মানে কি, ধরেন আপনি একটা প্রবলেম পড়ছেন, হয় সে প্রবলেমটা সলভ করবে আর না হয় সে, মানে দুইটা অপশনের মধ্যে যখন তুলনা করা হয় তখন আইদার অর। আর নাইদার নর কখন, যে সেও ভালো না সেও ভালো না, মানে সেও না। দুইটা না বোধকের ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি। তাও যখন আপনি হচ্ছে প্রিপোজিশন মানে কনজাংশন গুলো পড়া হয়ে যাবে, তখন আপনি হচ্ছে কনজাংশন বেস প্যাসেজ গুলো আপনি সলভ করবেন। তাহলে এই যে এই হচ্ছে আমাদের কনজাংশন বেস প্যাসেজ। তো এখানে আমরা যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে dash the new policy was designed to improve efficiency. It resulted in significant confusion among employees. মানে কি, তো একটা নতুন এই জিনিস মানে ইনভেনশন করা হয়েছে যেটা সিস্টেমটাকে আরো এফিসিয়েন্সি বাড়াবে, কিন্তু সেখানে ঘটনা ঘটতেছে উল্টা। তাহলে এখানে কনফিউশন হয়ে হবে কি, যাচ্ছে। দো দো। Though the new policy was designed to improve efficiency, it resulted in significant confusion among employees. তারপরে হচ্ছে সাব ডিপার্টমেন্টস অ্যাডাপ্টেড কুইকলি, মানে এটা ঘটনা ঘটে গেছে। একটা বাট হচ্ছে আশা ধারণা, আরেকটা হচ্ছে কি অ্যাডাপ্টেড কুইকলি, ওইখানে লেখা আছে। যখন এরকম থাকবে তখন আমরা সেখানে বাট বসাবো, তখন আর দোল দো হবে না। তো সাম ডিপার্টমেন্টস অ্যাডাপ্টেড কুইকলি বাট আদার্স আদার স্ট্রাগল স্ট্রাগল টু টু ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট দ্য দ্য চেঞ্জেস। চেঞ্জেস। দ্য ম্যানেজমেন্ট এক্সপেক্টেড, এখানে আশা করতেছে, দ্য ম্যানেজমেন্ট এক্সপেক্টেড এ স্মুথ ট্রানজিশন ড্যাশ ওয়াইল। সেভারাল চ্যালেঞ্জেস ডিলেড প্রগ্রেস। তাহলে এখানে হবে ওয়াইল। হোয়াইল, ওয়াইল। হবে না, এটা হবে অলদো, কারণ হোয়াইলটা তো আপনার কাজ হ্যাঁ বোঝাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা গ্রামাটিক্যাল ইও মিলে হ্যাঁ। নাই। জি জি, খেয়াল করি নাই। তারপরে ড্যাশ দ্য এইচআর টিম অ্যান্ড ড্যাশ দ্য আইটি ডিপার্টমেন্ট টুক রেসপন্সিবিলিটি ফর অ্যাড্রেসিং দ্য ইস্যু। তাহলে আইদার এটা হবে কি, আইদার দ্য এইচআর টিম অর দ্য অর আইটি ডিপার্টমেন্ট, হয় এইচআর টিম এই প্রবলেম সলভ করবে, না হয় আইটি ডিপার্টমেন্ট এই প্রবলেম সলভ করবে। রেসপন্সিবিলিটি নিতে হবে। বুঝতে পেরেছেন? তো এই ছিল আমাদের হচ্ছে কনজাংশন বেস প্যাসেজ। এই কনজাংশন বেস প্যাসেজ আপনারা হচ্ছে সলভ করবেন। এখানে এত পরিমাণে প্র্যাকটিস আছে যে এগুলা প্র্যাকটিস করবেন যখন, আমি তো আপনাদেরকে সেই সাথে হচ্ছে এটার সলভ শিটও দিব। তো যখন আপনারা এক্সপ্লেনেশনও দেখবেন তখন আপনারা অ্যাকচুয়ালি বুঝে যাবেন যে আপনাদের অ্যাকচুয়ালি কোথায় কোনটা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? জি তো ভাই। এই ছিল। তারপরে আমরা হচ্ছে গ্রামাটিক্যালের টেন্স যখন আমরা শিখবো তখন আচ্ছা টেন্স ভাই, এই যে শেখার পরে, মেইন এক্সামে কি এরকম টাইপেরই আসে এখন যেগুলো বললেন, যে জি জি কন্টেক্সচুয়াল জি, বেস যেগুলো? এই এই টাইপেরই আছে। তবে আমি এখানে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। হুম একটা হুম। কনটেক্সট শুধু কনটেক্সট, তারপর এটা ভালো প্রিপোজিশন হয়েছে। হলে প্রিপোজিশন, জি। তারপরে হচ্ছে কনজাংশন যেটা সেটা কনজাংশন, আর যেটা গ্রামার মানে এখানে শুধুমাত্র আপনি গ্রামার পাবেন। গ্রামার গুলা, এই যে হ্যাঁ, এই যে প্র্যাকটিস ইজ, করতে হ্যাজ, ইজি হবে উইল, আমাদের। শ্যাল, শুড, এগুলা সব পাবেন। ঠিক আছে? জি। তো এই যে এই জিনিসগুলো আপনারা আলাদা আলাদা ভাবে যখন প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে, তখন আপনাদেরকে এই যে একটা ফাইনাল টেস্ট দিব। এই ফাইনাল টেস্টের মধ্যে দেখেন আমাদের কি আছে। এখানে আমাদের কনজাংশন আছে, এখানে এই যে গ্রামার আছে, হুম এখানে হুম। হচ্ছে আপনার আছে হচ্ছে কনটেক্সট, এখানে আবার গ্রামার আছে, এখানে আবার কনটেক্সট। বুঝতে কন্টেক্সট। পেরেছেন? আবার জি সেই জি। সাথে প্রিপোজিশন আছে। তো এভাবে তখন হচ্ছে মিক্স সব থাকবে, হ্যাঁ। মিক্স থাকবে। এটা হচ্ছে ফাইনাল রিডিং টেস্ট। এখানে আপনার 20টা প্যাসেজ থাকবে। ও, প্যাসেজগুলো দেখেন কি কি: the importance of healthy eating, the benefits of exercise, the role of technology in modern হুম, life, the importance of reading, the future of work, তারপর the importance of time management, impact of social media, এই টাইপের প্যাসেজগুলাই একবারে কমন টপিক, হ্যাঁ। হ্যাঁ, এই টাইপের প্যাসেজগুলো থাকবে। এরকম আপনাদের হচ্ছে 20টার মতো প্যাসেজ আছে। এই প্যাসেজগুলো যখন আপনি সলভ করবেন তখন এখানে প্রত্যেকটাতে 5টা করে আপনার থাকবে। ঠিক আছে? এখানে কনজাংশন সহ টু, ইন, উইথ, এগুলো সব কিছু, মানে আপনি যা যা পড়লেন এই কয়েকদিন, হুম, হুম। এই সবগুলো এখানে ইমপ্লিমেন্ট আছে মিক্সিং ভাবে। ও, মানে মেইন এক্সামে প্যাসেজ যেরকম থাকবে বুঝতে এইভাবেই পারছি। প্যাসেজগুলো তৈরি করা হয়েছে। এইখানে আপনার হচ্ছে 20টা প্যাসেজ, 5টা করে ব্ল্যাঙ্কস, টোটাল 100টা ব্ল্যাঙ্কস আছে। এই 100টা ব্ল্যাঙ্কসের মধ্যে মনে করেন কেউ যদি 60 ক্রস করতে পারে, তাহলে মেইন এক্সামে সে রিডিং এ 60 ক্রস করতেছে, একদম 100% শিওর, দরকার পড়লে বন্ড সাইন করে দেবো। বুঝছেন? আলহামদুলিল্লাহ। এই সেম ম্যাটেরিয়াল গুলাই আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই, যার কারণে সবার স্কোর আলহামদুলিল্লাহ ভালো আসে রিডিং এ। বুঝতে পেরেছেন? জি ভাই। আপনারা তো আমার গ্রুপে হচ্ছে অনেক পরে জয়েন করেছেন। আমার প্রিভিয়াস স্কোর গুলো তো আপনারা হয়তোবা দেখেন না, যার কারণে হচ্ছে জানেন আমার সবার স্কোর হচ্ছে একটা রিডিং এ আর কি 60-র উপরে থাকে। দাঁড়ান আপনাদেরকে প্রমাণ। ভাই আমি দেখছি মোটামুটি রিডিংটা আপনার ইয়েতে মোটামুটি সবাই ভালো আসে আর কি।
কিন্তু আমি যেটা ওই যে আগে যেটা ভয় পাইতাম, মানে যতজনের সাথে ডিসকাস করছি সবাই বলছে যে ও সব মডিউলের চেয়ে রিডিংটা ডিফিকাল্ট, কিন্তু আপনার ইয়ে দেখে মনে হলো যে না, রিডিং ইজি। দেখেন আমার হচ্ছে দেখি এখানে হচ্ছে আমার সব স্কোর করা আছে, আমার ব্যাকআপ ফাইল নষ্ট হয়ে গেছিল। তো এখানে দেখেন 65, রিডিং এ 69, তারপর হচ্ছে 72, রিডিং এ 70, তারপরে 60, রিডিং এ 60, 61, রিডিং এ 63, 73, এখানে রিডিং এ 77। এই যে এই আপুটা দেখতেছেন না, 73 পাইছে। এই হুম। আপুটা 2বার এক্সাম দিছে। এই আপু প্রথমবার এক্সাম দিছিল হচ্ছে উত্তরাতে, ড্যাফোডিল, সরি উত্তরা যে সেন্টারটা আছে টাপসাট, চিনছেন নাকি? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ উত্তরাতে এক্সাম দিছিল, তখন উনি পাইছিল 44, আচ্ছা। আর ড্যাফোডিলে দিয়ে পাইছে 73। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ফাউল একটা এক্সাম সেন্টারের, ওদের কোনো কিছু কাজ করে না, মানে ওদের কোনো সার্ভার সার্ভার পার্সোনাল কোনো সার্ভার রুম নাই। তো ওইখান থেকে আপনার নেটওয়ার্কিং এর মাধ্যমে হচ্ছে ওদের কাছে পুরো ডাটাটা ট্রান্সফার হয়। তো সার্ভার রুম না থাকার কারণে ধরলেন আপনি 6টা রিড অ্যালাউট পারছেন, একটা যে কোনো ভাবে মিস হয়ে যেতে পারে। আর এই ড্যাফোডিলের নিজস্ব পার্সোনাল সার্ভার রুম আছে, যার কারণে কোনো ল্যাটেন্সি নেই, আপনার পুরাটাই হচ্ছে এখানেই হবে, মার্কিং হবে। তারপরে যে 61, রিডিং এ 61, তারপর হচ্ছে 90, এ তো 90 পাবে। তারপর হচ্ছে 60, রিডিং এ 64, এ হচ্ছে 68, রিডিং এ 68, এ হচ্ছে 63, রিডিং এ 64, তারপরে 63, রিডিং এ 63, এ হচ্ছে 72, রিডিং এ 74, 61, রিডিং এ 62। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আমাদের স্কোর। আরো তো গ্রুপে স্কোর আছেই, এগুলো হচ্ছে গ্রুপের বাইরে। মানে আমার হচ্ছে ব্যাকআপ ফাইল নষ্ট হয়ে গেছিল, মানে আমি নিজেও হচ্ছে অনেক বিপদে আছি, আমি প্রিভিয়াস স্কোরগুলো দেখতে পাচ্ছি না, মানে চরম একটা ঝামেলার মধ্যে আছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন, ও এইখানে একটা জিনিস দেখাই, রাইট ফ্রম ডিকটেশনের যে এক্সট্রা ওয়ার্ড অ্যাড করা যায় না, এটা এই যে এর নাম হচ্ছে অপূর্ব দত্ত, এও 16 এপ্রিল পরীক্ষা দিছিল, এরে বলছিলাম আপনি এক্সট্রা ওয়ার্ড চাইলে লিখতে পারেন। আর এই যে এটা হইতেছে অপূর্ব দে, এরে কইছি 16 এপ্রিল পরীক্ষা দিতে, ভাই আপনি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করেন না, তো তখন তার রাইটিং এর স্কোরটা ভালো আসছে। ভাই এখন কি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করা যায় না? না না, এক্সট্রা ওয়ার্ড অ্যাড করা যায় না। মানে এ কি রাইট দেখেন, ফ্রম ডিকটেশনে? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা ওয়ার্ড অ্যাড করা যায় না, মানে হচ্ছে এ এন্ড দা অফ ফর টু এগুলো অ্যাড করতে পারবেন না, তবে আপনি কনজিউমস লিখতে পারবেন। এই দেখেন, এগুলো কোনো স্কোরই আমার এখানে এখন আর শো করতে না, মানে ব্যাকআপ নাই, এই জন্য সবগুলো একবারে রাখছিলাম। এই যে এটা শো করতেছে, এটাও শো করতেছে, এটাও শো করতেছে, এই যে এটা আবার শো করতেছে না। ভাই দেখা যাচ্ছে না তো ভাই, কি কন? আপনার ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। ও, এই যে এই যে দেখেন, স্কোর দেখা যাচ্ছে না, এগুলো সব আমার ব্যাকআপ থেকে চলে গেছে। এই যে এই ভাই যখন আমার কাছে আসে তখন তার স্পিকিং এর স্কোর ওরে, আসতো হচ্ছে মাত্র 50, ঠিক আছে? মানে পরে আমি হচ্ছে তার স্পিকিং নিয়ে যখন কাজ করি 2 দিন দেখা দেওয়ার পরে উনি 70 ক্রস করে, পরে আমি কইছি ভাই আপনি এক্সাম 2 দিন পরে দেন, পরে এক্সাম একটু সময় নিয়ে দিছে, এ দেখেন তার স্কোর আসছে একদম 90-তে 90। আর স্কোর পাওয়ার পর রিভিউ, দ্য টেমপ্লেটস আর রিয়েলি হেল্পফুল, মানে এই টেমপ্লেট ইউজ করে 90 পাইছে, তার মানে বা কি? আমাদের যে টেমপ্লেট গুলা দিয়েছেন এগুলাই? এগুলাই সব এগুলা, যাক, এ দেখেন এই যে এর সাথে হচ্ছে কথাবার্তা হইতো সবকিছু, এর ব্যাচ হচ্ছে এটা, ব্যাচ হচ্ছে এটা। 107। এই যে ওনাদেরকেও এইগুলাই, এই যে আপনাদেরকে যেগুলা পড়াচ্ছি ওনাদেরকেও এগুলাই পড়াইছি। তাহলে এই যে সেম টেমপ্লেট, দেখছেন? সেম ইনশাল্লাহ ভাই টেমপ্লেট। আমরাও পাবো। এটি কি ডাউনলোড হবো? দূর, আগের, হ্যাঁ এই এই তো। যে
এটাই তো পড়ছেন আপনারা, তাই না? জি জি জি, বুঝতে গেছে। এই তো, এই যে ক্লাস রিভিউ দিছে, বাহ, কি লিখছে ক্লাস রিভিউ, বাহ। The class was really helpful. At home, while I was practicing myself, I was having trouble with describing my and repeat sentence. Now I feel more confident about these two section. একটা ক্লাস করে এসে কনফিডেন্ট হয়ে গেছে। ভাই আমি এখানে আপনাকে 1 মিনিট একটা কথা বলি। হ্যাঁ, ওকে, বলেন। মানে অনেকে বলে না যে আমি আপনার ওই যে এই আপনাদের পিটি স্কিলের যে গ্রুপে যে ফ্রি সেমিনারের ক্লাসটা দিছিল, হুম হুম তো আমি প্রথম যে ভুলটা করছি, আইএলটিএসটা আমি কোনো টিচারের কাছে না পড়ে আমি 10-12 দিন ইউটিউব দেখে আইএলটিএস দিলাম, 10-12 দিন প্রিপারেশন নিয়ে এরকম রাতে 1-2 ঘন্টা দেখে তো 6 ছিল। তো হুম। অনেকে এটা বলে যে পিটিএ কোনো স্কোর ইয়া ইয়া করা লাগবে না, জাস্ট ইউটিউব দিয়ে সব দেওয়া আছে, দেখে করে ফেলতে পারবা। কিন্তু এখন মনে হচ্ছে যে না, আসলে আপনি ওই যে ওই ক্লাসটা করার পরে আমিও কিন্তু এরকম ডিসাইড করছিলাম যে যেহেতু আইএলটিএস দেওয়া আছে, তো 10-15 দিন দেখে দিয়ে দিব বা ইউটিউব থেকে প্রিপারেশন নিব। তো এখন তো আসলে অ্যাকচুয়ালি বুঝলাম যে আসলে ভাই একজন ভালো ইনস্ট্রাক্টর না হইলে আসলে অনেক খুঁটিনাটি অনেক বিষয় জানা যায় না। মানে গুড স্কোর আনার জন্য অবশ্যই ভালো ইয়ের কাছে যেতে হবে আর কি। সেটাই, মানে এটা আপনার আমার রিকোয়ারমেন্ট পার্সোনাল। যদি 50 থাকে তাহলে আপনি একটা রিস্ক নিতেই পারেন অনলাইন। বুঝতে পেরেছেন? এটাই, যেমন যে যেটাই যে বলো অনেকে তো মানে ম্যাক্সিমাম বলে যে আর পিটিএ কি আবার স্কোর করা লাগে নাকি, কোর্স করা লাগে নাকি, এটা আসলে আসলে এগুলা পিটিতে কোর্স করা লাগে না। এটার না। শর্ত ছিল 2024-এর নভেম্বরের আগ পর্যন্ত। হুম হুম। কারণ কি, আচ্ছা। তখন খালি আই ক্যান সি, আই ক্যান সি, হুম, আই ক্যান সি, হি টকড অ্যাবাউট, হি টকড অ্যাবাউট, হি টকড অ্যাবাউট। কিন্তু এরপরে আসলে তো খেলাটা জমে গেছে। আসলে বিষয় কাহিনী কি, যখন ভার্সিটি গুলা পিটি অ্যাকসেপ্ট করতেছিল, তো যখন দেখতেছে যে হি টকড অ্যাবাউট, হি টকড অ্যাবাউট, আর এই পোলাপান গুলা যাইয়া যখন 2 লাইন সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে পারে হুম, না, তখন এটা হচ্ছে। তখন তো ইউনিভার্সিটি ডাউট করছে হ্যাঁ। যে পিটি দিয়ে আমরা স্টুডেন্ট নিব না, পিটি স্টুডেন্ট গুলা খুব দুর্বল হয়, পড়াশোনার অযোগ্য। হুম আর হুম। মানে হচ্ছে বাঙালির কামই তো পড়াশোনা বাদ দিয়া করে কাম, ঠিক আছে? আর যারা আইএলটিএস করে তাদের কিন্তু মূলত আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, একটা কিন্তু ক্লাস থাকে যে না পড়াশোনার মধ্যে আমাকে থাকতে হবে, কিন্তু পিটি যারা করে ম্যাক্সিমাম আমি হ্যাজ টু লুজ, ঠিক আছে, পড়াশোনার প্রতি কোনো নাই। তো আপনাদেরকে আমি কিন্তু করতেছি না, আগের কাহিনী কইতাছি, যখন দুই হাজার হুম, বাইশ তেইশ সাল ছিল ভাই, তখন পিটিতে কোনো টাইমিং সেন্সও ছিল না। আপনার যখন মন চায় যতক্ষণ খুশি আপনি কোন কইয়া খালি বাহ। সাবমিট করেন। আর এখন ডিসক্রাইব ইমেজে 40 সেকেন্ড, মানে কি হুম পরিমাণ হুম। প্যানিক অ্যাটাকের উপর দিয়ে যায়। ও, মানে আগে কি টাইমটাও ছিল না, মানে লিমিটেশন না ছিল না? না 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 ভাই, ওরে। আপনারে দেখাই আমি, এ দেখেন, আগের সময়টা দেখেন খালি, এখন সময়টা দেখেন। আগে আপনি স্পিকিং এর সময় পাইতেন 77 থেকে 93 মিনিট, আর এখন আপনি পাচ্ছেন 54 থেকে 67 মিনিট। বুঝতেছেন কিছু? আগে পাইতেন হচ্ছে 32 থেকে 41, এখন পাচ্ছেন 29 থেকে 30। হুম। এ বাবা, এখানে প্রায় 10-12 মিনিট কমায় দিচ্ছে। আগের সময় ছিল হিউজ। 45 থেকে 47, এখন ওই সেম কোশ্চেন সেম ভাবেই এখন হ্যাঁ, 30 থেকে 43 মিনিট। 43। বহুত ঝামেলা হয়েছে। পুরাই হ্যাস্ট লুজ করে তাহলে আগে দিছে। যারা দিছে তারা অনেক ছাড় পেয়ে গেছে। আগে যারা দিছে ভাই তারা হচ্ছে পিটি স্বর্ণযুগ অতিক্রম করেছে, সোজা কথা। ওই ধারণাটা এখন মানুষের মধ্যে রয়ে গেছে, যা রে পিটিয়ে দিলেই হয়ে যায়। হুম। আসলে বিষয়টা কিন্তু এখন এরকম না। এখন আর ওই দিন নাই ভাই। তো এখানে প্রিপজিশন স্থান বা সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, তারপরে অন কোনো কিছুর উপর বা নির্দিষ্ট। তবে এখানে আমি হচ্ছে আরো বেশি ইলাবোরেট করে দিয়েছি সবকিছু। ইন, অন, এট, টু, ইনটু, অনটু, ফর, উইথ, বাই, অ্যাবাউট, বিটুইন, এগুলো সবকিছু আপনারা সুন্দরভাবে আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আপনারা ধুমধাম খালি পড়বেন আর পড়বেন, পড়ে তারপরে হচ্ছে এই করবেন, প্র্যাকটিস গুলা করবেন, ঠিক আছে? আপনাদের শুধু পড়ার কাজ। এখন আপনাদের যে আমি বাড়ির কাজ দিলাম, এই বাড়ির কাজগুলো কিভাবে করবেন, ধরুন এই প্যাসেজটা, হ্যাঁ, এই প্যাসেজটা, এই যে এখানে দেখেন ড্র আছে, এই ড্রতে আপনি ক্লিক করবেন। ধরেন এই প্যাসেজটা করবে আমাদেরকে ইমরান ভাই, তাহলে সে লিখবে ইমরান। নামটা লিখে দিব। হ্যাঁ, এখানে ইমরান লিখবে, লেখার পরে এখানে সিরিয়াস, আনসার গুলো মেল্ট, অ্যাডাপ্ট টু, রিডিউস, রিডিউসড। এভাবে আনসারগুলো টিক করবে। ঠিক করে সে যে এখানে সেভে চাপ দিবে,
চাপ দিলে পিডিএফ হয়ে যাবে, তখন সেই পিডিএফটা আমাকে পাঠাবে, আমি সেটা আবার স্কোরিং করে পাঠাই দেবো যে সে কত পেলো। বুঝতে পেরেছেন? সেভ কোথায় ভাইয়া? সেভ তো হচ্ছে না। দিয়ে দিব নাকি আপনার পার্সোনালি ইয়েতে দিব হোয়াটসঅ্যাপে? গ্রুপে দিবেন, আপনাদের আচ্ছা আচ্ছা, সবার রেজাল্ট গ্রুপে পাবলিশ করব যে কে কত পাইছেন, কে কেমন জি কি ভাইয়া। অবস্থা। ঠিক আছে, 10 টাকা দেন। কথা হচ্ছে কথা হচ্ছে যে এই যে প্যাসেজ গুলো আমি যে আপনাদেরকে দিলাম, প্রিপোজিশন বেসড, কনজাংশন বেসড, তারপর কনটেক্সট বেসড, তারপর গ্রামার বেসড, যে 3টা প্যাসেজ আপনাদেরকে দিলাম, এই প্যাসেজ আপনারা 3টা এই যে এইভাবে নাম লিখবেন, যার যার নাম লিখে এইভাবে হচ্ছে ই করবেন, টিক করবেন। এই যে এখানে আপনারা পিডিএফ যখন ওপেন করবেন ড্র থাকবে, ড্র দিয়ে হচ্ছে এখানে নকশা করবেন, এখানে আনসার গুলো এইভাবে দাগায় দাগায় আপনার এখানে নাম লেখা সুন্দর মতো এখানে সেভ দিয়ে দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? রাবার দিয়ে মুছে দেই। দিয়ে দেন, এটা আমি শনিবার সাবমিট করে দেবো আপনাকে। হ্যাঁ, সব আপনাদেরকে আজকে যা দেখালাম সব হচ্ছে সাবমিট করে আপনাদের হচ্ছে আজকে কি বার? বৃহস্পতিবার। আপনাদের রবিবার ক্লাসে আমি হচ্ছে অ্যাপিউনি থেকে প্র্যাকটিস করাবো রিডিং মডিউল, এবং সেই সাথে আমাদের বাকি রইলো রিঅর্ডার প্যারাগ্রাফ, রিঅর্ডার প্যারাগ্রাফটাও শেষ করে দিব। বুঝতে পেরেছেন? তাইলে শেষ রিডিং? হ্যাঁ, তাহলে রিডিং শেষ। ও রিডিং রিডিং এ তো মডিউল 5টা। ও আমরা তো রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে দুইটা, দুইটা তো দেখে আনলাম। আর মাল্টিপল চয়েস সিঙ্গেল, এডি তো ভাই হ্যাজ টু লুজ, বাকি রইলো শুধু রিঅর্ডার প্যারাগ্রাফ। বুঝতে পারছি। এখন আপনাদের প্রচুর পড়তে হবে, এই শীটটা পড়তে হবে, এখানে টেন্স আছে, A to Z সবকিছু আপনাদের পড়তে হবে। ভাইয়া পিডিএফ এই যে এটা আপনারা পড়বেন, এটা পড়ার পরে হচ্ছে এটা ভোকাবুলারিটা পড়বেন, তারপরে হচ্ছে এটা পড়বেন, তারপরে হচ্ছে এখানে প্রিপোজিশন পড়বেন, কনজাংশন পড়বেন। ঠিক আছে? জি ভাই। ওকে দেশবাসী, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রবিবারে, আর না হয় রোজ হাসরে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। গ্রুপে দিয়ে দেন, এটাই কোশ্চেন। আরে ভাই দিমুনে, ইমপ্রুভ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে প্র্যাকটিস। এখন প্র্যাকটিস করতে যায় যদি দেখেন যে মার্ক কম আসতেছে, কোনো অসুবিধা নাই, মার্ক এক সময় কম আসলে এক সময় ভালো আসবে। প্র্যাকটিসের উপরে থাকবেন। ভাই রিড অ্যালাউডের নাম্বারই আসতেছে না। রিড অ্যালাউডের নাম্বার আসতেছে না, এটা আসলে একটা প্রবলেম। রিড অ্যালাউডের নাম্বার না আসার কারণ হচ্ছে, 1 নাম্বার কজ হচ্ছে মাইক্রোফোন প্রবলেম থাকতে পারে, 2 নাম্বার হচ্ছে আপনার আজকে যে একটা প্রবলেম পাইলাম সেটা হচ্ছে সে পুরাতন একটা ল্যাপটপ দিয়ে প্র্যাকটিস করতো, কোনোভাবে স্কোর আসতো না। পরে আমি নিজে যখন তার সাথে লাইভ মকে অ্যাড হইলাম, তখন দেখি ঘটনা অন্য জায়গায়। ঘটনা হচ্ছে সেই ল্যাপটপের আপডেট এতই পুরাতন, সেখানে সাউন্ড ড্রাইভারটা আপডেট করা নাই। যেই সাউন্ড ড্রাইভারটা আপডেট করা নাই, তখন মনে করেন যে সব হ্যাশ টু লুজ হয়ে গেছে। মানে কোনোভাবেই না, 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 শুধু এক্সামে ওদের পিসি? সবকিছু সেট করা থাকবে। ভাই এখানে শুধু পিসি না মেন এক্সামে? হ্যাঁ, হ্যাঁ, মেন এক্সামের পিসি। আর আপনাদেরকে আরেকটা বিষয় জানাই রাখি, ড্যাফোডিলে হচ্ছে কালকে থেকে হচ্ছে নতুন হেডফোন দেওয়া হয়েছে, সবার স্কোর আশা করি ভালো আসবে। হেডফোন অনেকগুলার প্রবলেম দেখা দিয়েছিল, আহ, কালকে থেকে সব নতুন হেডফোন লাগানো হয়েছে, হবে। যাক ভালো ভাই, তাহলে নতুন হেডফোনে এক্সাম দিব। হ্যাঁ, নতুন হেডফোনে এখন যারা এক্সাম দিবেন, নতুন হেডফোনে এক্সাম দিবেন। আর আপনারা জানেনই তো, আপনাদের কিন্তু আপনারা কেউ হচ্ছে ইয়ার আগে পরীক্ষা দিতে পারবেন না। 3-4 তারিখের আগে? জুন মাসে আপনারা হয়তো বা কেউই পরীক্ষা দিতে পারবেন না। কেন ভাই? এই দেখায় আপনাদেরকে, দেখেন। 14 তারিখের আগে আর সিট ফাঁকা নেই। দেখেন, আমি হচ্ছে পিটির পার্টনার্স
আমি যা দেখতে পারবো এটা আপনারা চাইলেও দেখতে পারবেন না। আমি ধরো ভাবতেছি জুনের লাস্টের দিক দিয়ে দিব। ঈদের আগে দিয়ে দিলে ভালো হতো। আজকে ভাই পাবনা শহর যে আমি যে থাকি এটা যে আসলে পাগলাগারদের জায়গা এটা একটা প্রমাণ দেই। আজকে এই সন্ধ্যার পরে এই যে এশার নামাজের টাইমে, বুঝতে পেরেছেন, মানে এই 7টা 50 এরকম টাইমে, তো এই হুম। সময় আমি একটু বাইরে গেছিলাম। তো বাইরে গেলে মানে ই হচ্ছে, মানে একটু মানে আকাশে ওইরকম মেঘ নাই, তবে তারপরেও বজ্রপাতের একটা সাউন্ড হচ্ছে, মানে এই ডুম ডুম একটা গুড় 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 শব্দ হচ্ছে। এক লোকে কয় কি যে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হইতেছে, বোমা বালানোর শব্দ। মজার ছিল। এই দেখেন মে মাসে কোনো সিট নাই, তারপরে জুন মাস, জুন মাসে হচ্ছে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো সিট নাই, বুঝতে হ্যাঁ, পারছেন। জি ভাইয়া। এই কাল পরশু মনে করেন যে এটাও শেষ হয়ে যাবে, কাল পরশু মনে করেন যে 20 তারিখ পর্যন্ত যাবে। আগামী 3 দিনের হ্যাঁ, মধ্যে রেজিস্ট্রেশন না করলে জুন মাসে পরীক্ষা দেওয়ার আশা ছাইড়া দেন। আর এই যে দেখেন যেখানে এখানে জুন মাসের 13 তারিখ পর্যন্ত সিট নাই, এখানে উত্তরাতে দেখেন একদম 27 মে পর্যন্ত খালি, তারপরে জুন মাস পুরোটাই খালি। ও, আর এই যে 5 থেকে 11 12 তারিখ পর্যন্ত ঈদের ছুটি তো, এটাতে পরীক্ষা দেয় না কেউ, কারণ এখানে পরীক্ষা দিলে ভালো স্কোর আসে না। এখানে পরীক্ষা দেয় যারা হচ্ছে পিটি ইউকেবিআই লাগে তারা। তাহলে ভাইয়া ওই জিগুলো ভাইয়া হচ্ছে তাইলে আমরা এটা ডিসাইড করবো কিভাবে যে আমরা আসলে কখন দিব, মানে এটা তো বলছেন আপনি। আপনারা ভাই যদি জুন মাস তো অনেক টাইম, আপনাদের তো কোর্স হ্যাঁ, শেষ, আজকে রিডিং শেষ, হ্যাঁ, আর তো হ্যাঁ, হচ্ছে নেক্সট ক্লাসে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আপনি কি ভাই 2 মাস প্র্যাকটিস করবেন? না, এত তো লাগবে না মেবি। ভাই সর্বোচ্চ 15 দিন। আপনি হচ্ছে সবচেয়ে ভালো হইতো জুনের 3 4 তারিখে পরীক্ষা দেওয়া, কারণ হইতেছে একটা সময় আপনি প্র্যাকটিস করতে করতে বিরক্ত হয়ে যাবেন, এক জিনিস আপনার ভালো লাগবে না, তখন ভাই প্র্যাকটিসটা একটু কমাই দিবেন, তখন হয়ে যাবে। আর মনে করেন যে লোহা কিন্তু বেকে, লোহা গরম থাকলেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেকে না। আপনাদের এই যে আজকে হচ্ছে 8 তারিখ, ঠিক আছে, তারপরে আপনার নেক্সট ক্লাস করবেন হচ্ছে 11 তারিখ। 11 তারিখ যদি নেক্সট ক্লাস করেন তাহলে 11 তারিখ আপনাদের সিলেবাস শেষ, তারপরে হচ্ছে আপনাদের 3টা মক রিভিউ হবে। ধরেন 20 তারিখের মধ্যে আপনাদের খেল কাহিনী শেষ। এরপরে ভাই আপনারা 1 মাস ধরে প্রিপারেশন নেবেন। যখন কোর্স শেষ হবে, মক রিভিউ শেষ হবে, সর্বোচ্চ 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে ঠাস ঠাসে পরীক্ষা দিয়ে আসবে। যারা পরীক্ষা বুক করছে হচ্ছে আপনার 1 2 তারিখে, তাদের একদম পারফেক্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। আপনার যে 13 14 তারিখে দেরি হয়ে যাচ্ছে। জি, জি। ঠিক আছে দেশবাসী, আপনারা তাহলে ভালো করে প্রিপারেশন নেন, আর যত দ্রুত সম্ভব পরীক্ষার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে দেন। রেজিস্ট্রেশন তো মনে হয় কত, 26,000 আর হ্যাঁ, 25,000? না না 26,000, আগে 25,000 ছিল, পরে ডলার বাড়ছে, এখন হচ্ছে 26,000। আরো বাড়বে ভাই, এটা হ্যাঁ, এটা আরো বাড়বে। আরো বাড়বে। মানুষ এখন আইএলটিএসই দিচ্ছে না। যা শুরু হয়েছে। আইএলটিএস তো ভাই অনেক ঝামেলা। ভাই আমি আমারে হচ্ছে পোলাপানে টাকা দেওয়ার লেগা বসে আছে, যে ভাই আপনার কবে টাইম ফাঁকা হবে, কবে স্লট ফাঁকা হবে, ভাই একটু সময় দেন, মানে ঘুরতেছে পিছে পিছে, সময় পাচ্ছি না পড়ানোর, এই জি। হইতেছে অবস্থা। মানে এত মানুষ পিটি করতে চাচ্ছে এখন।
মানে পিটিএ এত মজা লাগছে মানুষের কাছে, কি বলতাম আর বাঙালি ভাই তো মনে আমি আইএলস এর জন্য 1 বছর নষ্ট করছি। আইএলস এর জন্য। মেন্টরস আইএলস এর প্রিপারেশন নিছিলাম, কিন্তু কোনো কারণে দেওয়া হয়নি পরীক্ষাটা। আপনি তো ও 1 বছর নষ্ট করছেন, আরেকটা আপু আছে বুঝছেন, উনি অবশ্যই এখন পরীক্ষা দিয়ে স্কোর পেয়ে গেছে, উনি আপনার আরো বেশি সময় নষ্ট করছে, আরো বেশি সময় নষ্ট করছে। আর আমার গ্রুপে তো একজন হ্যাস্টলুজ যে দেখছেনি, যে 6বার আম- পিটি দিছে। আমি যদি পিটিটা মানে পিটি সম্পর্কে আগে জানতাম, তাহলে তো ধরেন আমার 24-এই হয়ে যেত। হুম। এই সম্বন্ধে আপু যারাই জানতো, যদি জানতো মানে এখানে যারাই আছি, তারা আগের থেকেই প্রিপারেশন নিত। আমরা হ্যাঁ হ্যাঁ সবটা জানছি হলো আইএলটিএস করতে আইসা, যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে আরেকটা আছে পিটি, সেটা সম্বন্ধে জানতে পারছি। মানে আমি জানি পিটি টোফেল আছে, কিন্তু ওইটা যে মানে এইরকম বা এটা করেও যাওয়া যায় মানে এরকম ধারণা আমার ছিল না। আমি জানি যে তবে শুধু আইএলটিএস করেই যেতে হয়। আমার ধারণা ছিল যে পিটিএ শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অ্যাকসেপ্ট করে, বাকি কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করে না। ভাই পুরাই সিনেমা চেঞ্জ এখন। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, বলেন। আচ্ছা এই যে রিড অ্যালাউড একটা ইয়ে দেখলাম, চাঙ্ক মেথড, এই এই জিনিসটা কি? ভাই এটা হুদাই এটা অ্যাপ্লাই করতে যায় না, আচ্ছা, বুঝতে পারছেন? জি, এই চাঙ্ক মেথডটা কাজ করে যারা নেটিভ স্পিকার তাদের জন্য, আচ্ছা আমাদের জন্য না ভাই। এটা আচ্ছা এটা আরো হিতে বিপরীত হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ওয়ান লাইন স্ট্র্যাটেজি, চাং মেথড এগুলো সব বাদ, ভুলে যান। হ্যাঁ জিকিরুল্লাহ ভাই, ওই যে আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। বলেন। হ্যাঁ ওই যে ধরেন আপনি ইয়াতে বললেন না, ওই যে লিসেনিং এ যে 46 ওভারঅলে, হুম এইভাবে আপনার রাইটিং এ কত ইন্ডিভিজুয়ালি? রাইটিং এ আপনার হচ্ছে লিসেনিং এর থেকে 46 যাবে, আর রাইটিং থেকে মার্ক অন্য কোনো মডিউলে যাবে না। মানে তাহলে ওইখানে ওভারঅল কত থেকে কাউন্ট হবে এটা? যেমন লিসেনিং বলেন 46, তাহলে রাইটিং এ কত হবে যখন আমি ইন্ডিভিজুয়ালি মক দিব? আচ্ছা, আপনি ইন্ডিভিজুয়ালি মক দিয়ে একটা ছবি পাঠায় আমি বুঝাই দিব ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।